ওকে, সো সো তোরা ক্র্যাশ কোর্স করছিস, তোদের এক্সাম সামনেই। তো যেটা আমরা করব যেটা হচ্ছে হলো খুবই সংক্ষেপে, মানে যেহেতু লাস্ট মিনিট স্টাডি, যেগুলো না পড়লেই নয় আমরা সেইগুলোর ওপর ফোকাস করব, স্পেশালি বোটানি পার্টটা আজকে, ঠিক আছে? তারপরে আবার জুলজি গুলোও করব, বাট অন্যদিন। তো আজকে উইল ফোকাস অন বোটানি। ওকে, তো জেনারেলি এটা আমি একটা এমনি দিয়েছি যে যখন আমরা নিট পড়তে যাচ্ছি উই শুড কিপ ইন মাইন্ড দিস ফোর থিংস। ফার্স্ট হচ্ছিল টেকনিক্যাল টার্মস গুলো পড়তে হবে। আমরা জানি যে প্রচুর জিনিস থাকে বোটানিতে যেগুলো মেমোরাইজ করার ব্যাপার থাকে। তো এবার সেইগুলো যদি আমরা মেমোরাইজ না করি, তো সেগুলো দিয়ে যদি প্রশ্ন দেয় অবভিয়াসলি আমরা পারবো না। তো কিছু কিছু টেকনিক্যাল টার্মস যেগুলো না পড়লেই নয় সেগুলো আমাদেরকে পড়তে হবে। ওকে, প্রিভিয়াস ইয়ার্স এক্সাম পেপারস হোপফুলি তোরা এতদিনে দেখেছিস। তাছাড়াও আমি তোদেরকে দেবো যেটা, সেটা হচ্ছে হলো যে ইম্পর্টেন্ট এমসিকিউস, ঠিক আছে, যেগুলো এবছর আসার চান্স আছে। শুধুমাত্র ওইগুলোই যে আসবে সে অবভিয়াসলি নট দ্যাট, বাট ওই টাইপেরই বা ওই রিলেটেড কোয়েশ্চেনই তোদের থাকার সম্ভাবনা বেশি আছে। ওকে, তাছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ছিল স্কেচ কোয়েশ্চেন, যেগুলো মানে যেগুলো স্কেচ দিয়ে দেয় এবং সেটার থেকে আমরা সেটা থেকে একটা কোয়েশ্চেন করলো যে এই স্কেচের এই পার্টটা কি, দিয়ে নামগুলো দিতে বললো। সো যা যা স্কেচেস আছে সেগুলো আমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। ওকে, তাহলে জেনারেল কনসেপ্ট পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার দেখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে হলো স্কেচ ডায়াগ্রামস গুলো দেখতে হবে আর জেনারেল কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তাহলেই যদি আমরা এগুলো করি তাহলেই দেখবো আমরা নিটটা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, তো ইম্পর্টেন্ট টপিকস, যেহেতু বোটানি সিলেবাসটা অনেকটাই বড়, তো আমরা এখানে দেখ ইম্পর্টেন্ট টপিকস গুলো লিস্টেড আউট করা আছে, মানে the syllabus, not the important topics actually, the syllabus: the living world, biological classification, plant kingdom, morphology of flowering plants, anatomy of flowering plants, cell, the unit of life, biomolecule, cell cycle, transport in plants, mineral nutrition, photosynthesis, respiration, plant growth and development, sexual reproduction, আরো কিছু কিছু আছে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন। বাট এই যে যেগুলো ব্লু পার্টটায় আছে না, ওইগুলো আমরা জুলজির আন্ডারে পড়বো, কারণ কি ইটস মোর লাইক যে এগুলো অ্যানিমাল সাথে রিলেটেড, ঠিক আছে? বায়োটেকনোলজি বল, ইকোসিস্টেম বল, এনভায়রনমেন্টাল ইস্যুস বল, এগুলো ইজ মোর রিলেটেড টু অ্যানিমালস দ্যান প্লান্টস। যদিও এটা বোটানির মধ্যে পড়ে, বাট এগুলো আমরা যেদিন জুলজি পড়বো সেগুলো সেই দিন আমরা এগুলোকে দেখবো। আর আজকে আমরা পুরোপুরি ফোকাস করব প্লান্ট স্ট্রাকচার, প্লান্ট ফাংশন, এগুলোর ওপর, ঠিক আছে? তো ডিটেইল সিলেবাসটাও এখানে দিয়ে রেখেছি, যদি আমি তো পিপিটিটা শেয়ার করেই দেব, তো তখন একটু তোরা দেখে নিস যে যদি তোরা কোনো কিছু মিস আউট করে গেছিস বা কিছু, তো এখানে ডিটেইল সিলেবাসটা দেওয়া আছে। ওকে, আর এই একটা চার্ট করে আমি এখানে দিয়েছি যে এবারে কতগুলো কোয়েশ্চেন এবং কতগুলো করে মার্কস এবং ওয়েটেজ, ঠিক আছে? যেমন ডাইভার্সিটি, আমি একটা বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবি। ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, এটা থেকে মোটামুটি তোর 4টে কোয়েশ্চেন মতো থাকবে। ওকে, 4টে কোয়েশ্চেন, 16 মার্কসের, ওয়েটেজ ইজ 8.51%, ঠিক আছে? তার মানে এই যে ওয়েটেজ গুলো আছে এইটা দেখে আমাকে স্পেসিফাই করতে হবে যে আমরা এক্স্যাক্টলি কোনগুলো পড়বো কোনগুলো ছাড়বো। কারণ কি যেহেতু এখন লাস্ট মিনিট, যদি মানে এমন হয় যে ঠিক আছে, মানে জেনারেলি কি হয়, ক্লাস 12 এ যারা পড়ছে তারা তো সবই পড়ে, তো লাস্ট মিনিট যখন 1-2 মাস পরে তখন যেগুলোতে বেশি ওয়েটেজ থাকে কোয়েশ্চেনের সেগুলো বেশি পড়ে। তো এই জন্যই এই ওয়েটেজটা করে দেওয়া, যে যেটাই তোরা দেখছিস যে ম্যাক্সিমাম ওয়েটেজ আছে সেগুলো তোরা বেশি পড়বি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট ওয়েটেজ প্লান্ট ফিজিওলজিতে আছে, তো আমরা এখানে বেশি করে প্লান্ট ফিজিওলজি ওপর বেশ কনসেন্ট্রেট করব। তো সেগুলো দেখছি। এবার এবার যেটা আসবো সেটা হচ্ছে হলো যে লাস্ট মিনিট চ্যাপ্টার্স। এবার ধর কেউ কিচ্ছু জানে না, ক্লাস 12 এও খুব একটা ভালোভাবে পড়েনি, কিন্তু নিটে বসতে চায়, তাহলে সে কি পড়বে? তখন তার এই
চ্যাপ্টার্স গুলো পড়া উচিত, যেগুলো এখন আমরা দিয়েছি। এগুলো ছিল 2021 নিটের জন্য লাস্ট মিনিট চ্যাপ্টার্স, যেগুলো না পড়লেই নয়। কারণ কি এগুলো থেকে এবার যারা এক্সপার্টস, যারা প্রফেশনালস, তারা এই চ্যাপ্টার্স গুলোকে শর্টলিস্ট করেছে যে হ্যাঁ নিচে এইগুলো থেকে আসতে পারে। ওকে, তো আমরাও আজকে এই চ্যাপ্টার্স গুলোর উপর একটা ওভারভিউ নেব। ঠিক আছে, এম আই ক্লিয়ার এতটা অবধি? হ্যালো, একটু রেসপন্স কর। তাহলে বোঝা গেল তো এতটা অবধি তোরা ক্লিয়ার যে আমি কি বললাম? হ্যাঁ ম্যাম। ওকে, তো দিস আর দ্য চ্যাপ্টার্স যেটার উপর আজকে আমরা একটা ওভারঅল একটা স্টাডি করব। ঠিক আছে, ওভারঅল স্টাডিতে যখন আমরা করছি এই চ্যাপ্টার্স গুলোর উপর, যেহেতু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে যখন আমরা পড়বো তোদের যদি কিছু ডাউট থাকে তোরা জিজ্ঞেস করবি। আর যদি এগুলোর বাইরেও যদি সিলেবাস থেকেও কিছু ডাউট থাকে তোরা আমাকে লাস্টে জিজ্ঞেস করতে পারিস। ওকে, তাছাড়া আফটার কমপ্লিটিং দিস ক্লাস আমি তোদেরকে এই পার্টিকুলার চ্যাপ্টার্স গুলো থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেব, আর একটা ওভারঅল ফুল বোটানি সিলেবাস থেকেও একটা এমসিকিউ কোয়েশ্চেন দেব, যেগুলো যদি তোরা প্র্যাকটিস করে যাস আমি তোদেরকে বলতে পারি যে অ্যাটলিস্ট তোদের 60% মতো কমন আসবে। ঠিক আছে, তো লেটস স্টার্ট। ফার্স্টে হলো কোয়েশ্চেন ফ্রম ডিফারেন্ট টাইপস অফ অ্যালগি এন্ড देयर পিগমেন্টস। এটা আমাদের দেখ আমি এরভাবেই যেভাবে এখানে লিখেছি সেইভাবেই এক এক করে করে যাব। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। তোরা কজন আছিস? তোরা 3 জন আছিস, আমি একটু নামগুলো দেখে নি। ইপসিতা, সম্পূর্ণা, সাথী, 3 জনই আছিস তো? তোরা 3 জনই ক্লাস করিস তো? ইয়েস ম্যাম। ওকে ফাইন। So starting questions from different types of algae and their pigments. So algae আমাদের লিভিং ওয়ার্ল্ড এর মধ্যে পড়ছে। ওকে, so first আসি introduction. Okay, algae comprise a group of autotrophic chlorophyll containing thalloid plants of simplest type having no true root, stem and leaves. তো algae কে আমরা কিন্তু প্লান্টের অ্যানসেস্টরও বলে থাকি। ঠিক আছে, কারণ কি অ্যালগির মধ্যে আমাদের অটোট্রপিক মানে দে ক্যান মেক देयर ওন ফুড বাই ফটোসিনথেসিস, আর ফটোসিনথেসিস করে মানে তাদের ক্লোরোফিল আছে, ক্লোরোফিল আছে মানে দে লুক গ্রিন। ঠিক আছে, অনেক কিছু ফিচার্স আমরা দেখতে পাই যে অ্যালগি আর প্লান্টের সেম, কিন্তু আবার অনেকগুলো ফিচার আবার সেম নয়। যেমন কি, যেমন ওদের ট্রু স্টেম, রুটস এন্ড লিভস নেই, যেগুলো আমাদের প্লান্টের থাকে। ঠিক আছে, তারপরে কি আছে, অন দ্য বেসিস অফ देयर কালার্স 4 গ্রুপস ওয়্যার রিকগনাইজড। তাহলে ওদের কালার অনুযায়ী, তো গ্রিন অ্যালগি তো মোস্ট কমন ছিলই, কিন্তু তারপরে দেখা গেল যে তাদের কালার হিসেবে আমরা অ্যালগিকে 4 রকম ভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, ফার্স্ট হচ্ছিল ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে, তাদেরকে কি বলা হচ্ছে, মিক্সোফাইসিয়া অর সায়ানোফাইসি। ঠিক আছে, তো এটা হচ্ছিল ব্লু গ্রিন অ্যালগি। নেক্সট হচ্ছিল ক্লোরোফাইসি, যেগুলোকে আমরা গ্রিন অ্যালগি বলছি। ঠিক আছে, তারপর হচ্ছিল ফিওফাইসি, যেগুলো ব্রাউন অ্যালগি, এন্ড রোডোফাইসি মানে রেড অ্যালগি। এদের কালার গুলো ডিফারেন্ট কেন? এদের মেন সবকিছু কিন্তু সেম, জাস্ট পিগমেন্টস গুলো আলাদা। ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে সায়ানো পিগমেন্টটা থাকে মেনলি, যেটা ওকে ব্লু কালার দেয়, ব্লুইশ গ্রিন কালার দেয়। ক্লোরোফাইসির মধ্যে মানে গ্রিন অ্যালগির মধ্যে গ্রিন কালার পিগমেন্ট ক্লোরোফিল আছে। দেন সিমিলারলি ব্রাউন অ্যালগির মধ্যে ব্রাউন পিগমেন্ট আছে, রেড অ্যালগির মধ্যে রেড পিগমেন্টস আছে। তো এইভাবে আমরা 4 রকম ভাবে অ্যালগিকে 4টে গ্রুপে ভাগ করতে পারি। তো এই নামগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, বিকজ আমাদেরকে কিন্তু এরকম নাম দিয়ে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যে ধর রোডোফাইসি দিল, দিয়ে জিজ্ঞেস করলো যে এটা কি কালারের অ্যালগি, তো আই নিড টু বলে 3-4টে কালার দিয়ে দিল, আই নিড টু মার্ক দ্য রেড ওয়ান। ওকে, তো এইভাবে আমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ওকে, দেন নেক্সট হচ্ছিল ক্লোরোফিল। যারা গ্রিন অ্যালগি তাদের তো ক্লোরোফিল থাকে, তো তাদের ক্লোরোফিলের মধ্যেও কিন্তু আবার অনেকগুলো ভাগ থাকে। যেমন কি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। ওকে, তো এগুলোরও ব্যাপারে একটু একটু লেখা আছে। দেখ ফার্স্টেই ক্লোরোফিল এ,
প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্ট ফাউন্ড ইন অল ফটোসিনথেটিক অ্যালগি। ঠিক আছে, তাহলে এটা সব ফটোসিনথেটিক অ্যালগির মধ্যে পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছিল ক্লোরোফিল বি, ফাউন্ড ইন ক্লোরোফাইসি, ক্যারোফাইসি অ্যান্ড ইউগ্লেনোফাইসি। তাহলে ক্লোরোফিল বিটা এই তিনটের মধ্যে পাওয়া যায়। এই কোয়েশ্চেন্স গুলোও কিন্তু ইম্পর্টেন্ট, যে কার মধ্যে ক্লোরোফিল বি পাওয়া যায় দিয়ে একটা অপশন দিয়ে দিল, কার মধ্যে ক্লোরোফিল এ পাওয়া যায় দিয়ে একটা অপশন দিল। সিমিলারলি ক্লোরোফিল সি ডি ই প্রত্যেকটারই তাই। দেখ ক্লোরোফিল সি প্রেজেন্ট ইন ডাইনোফাইসি, ক্রিপ্টোফাইসি, ক্রাইসোফাইসি, ব্যাসিলেরিওফাইসি, জ্যান্থোফাইসি এন্ড ফাইকোফাইসি। তো ক্লোরোফিল সি এদের মধ্যে প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, ক্লোরোফিল ডি রোডোফাইসির মধ্যে প্রেজেন্ট থাকছে। ক্লোরোফিল ই ফাউন্ড ইন অনলি 2 জেনারা অফ জ্যান্থোফাইসি, ঠিক আছে, এন্ড ট্রাইবোমোনেক্সিমা। ঠিক আছে, তো এই যে নামগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, যে কোনটার মধ্যে কি ক্লোরোফিল পাওয়া যায়। ওকে, এতটা অবধি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে, তো these are insoluble in water, chlorophyll insoluble in water আমরা মোটামুটি জানি সেটা, and petroleum but soluble in alcohol, benzene and acetone, সেটাও কিন্তু কোয়েশ্চেনে মাঝে মাঝে দেয় যে ক্লোরোফিল এইটা ছাড়া বাকি সবকটার মধ্যে সলিউবল, তাহলে কোনটা ছাড়া, বা এরকম ভাবে কিন্তু কোয়েশ্চেন্স দিয়ে দেয়। ওকে, আচ্ছা তোদের যদি আমি যেহেতু আমাদের প্রচুর টপিকস আছে আজকে, তোদের যদি মনে হয় যে কোনো একটা টপিক তোরা খুব ভালো করে জানিস, আমাকে বলছিস স্কিপ করতে, আই উইল স্কিপ দ্যাট। ওকে, আচ্ছা নেক্সট হলো অ্যালগাল পিগমেন্টস এর মধ্যে ক্লোরোফিল ছাড়াও অন্যান্য পিগমেন্টস পাওয়া যায়, যেমন ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস এর মধ্যে কি পড়ে? ক্যারোটিনস এন্ড জ্যান্থোফিলস। ঠিক আছে, গ্রুপ অফ ইয়েলো, অরেঞ্জ, রেড এন্ড ব্রাউন protective pigments acts as screen to light and pass light energy to chlorophyll, soluble in alcohol, acetone, benzene, insoluble in water. তাহলে ক্যারোটিনয়েডস মানে কি? ইয়েলো, অরেঞ্জ, রেড, ব্রাউন এই কালারের পিগমেন্টস থাকে এদের মধ্যে। ঠিক আছে, এদের মেন কাজ কি? ক্লোরোফিলে লাইট এনার্জিটা পৌঁছে দেওয়া। সবসময় তো ডাইরেক্টলি ক্লোরোফিলেই যে লাইট এনার্জিটা পড়বে এর তো কোনো মানে নেই। অনেক সময় কি হয়, আশেপাশের পিগমেন্টসও লাইট এনার্জি পড়ে, সেই লাইট এনার্জিটাকে ক্লোরোফিল অব্দি সেই সব পিগমেন্টসরা পৌঁছে দেয়। ঠিক আছে, আর এরাও কিসে সলিউবল কিসে সলিউবল নয় সেটাও এখানে মেনশনড আছে। ওকে, there are 2 types of carotenoids, carotene. There are 6 types of carotene: alpha, beta, gamma, epsilon, clavicin and lycopene. So there are 6 type of carotene. নামগুলো দেখে নিবি একবার। In most of algae, beta carotene is present, maximum beta carotene present, which gives a yellowish orange color. ঠিক আছে, in Basileuriophyceae and some member of Cryptophyceae, epsilon carotene is present. In Chlorophyceae, alpha carotene is present. তাহলে কোনটার মধ্যে কি অ্যালগাল পিগমেন্ট প্রেজেন্ট আছে সেটা আমাকে কিন্তু জানতে হবে, কারণ কি এবার অ্যালগির ওপর কিন্তু বেশি জোর দিয়েছে। ঠিক আছে, কোন পিগমেন্টটা থেকে কোয়েশ্চেন করবে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু অ্যালগি থেকে কিন্তু প্রশ্ন আসবে, অ্যালগির পিগমেন্টস থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, নেক্সট হলো জ্যান্থোফিল। সিমিলারলি জ্যান্থোফিলেরও কয়েকটা আছে, যেরকম 6 টাইপস ইন ক্যারোটিন, সেরকম 5 টাইপস ইন জ্যান্থোফিল। ঠিক আছে, ফিউকোজ্যান্থিন প্রেজেন্ট ইন ক্রাইসোফি, ব্যাসিলিওফাইসি, ফাইকোফাইসি, পেরিডিনিন found in only in dinophyceae, mixoxanthin and mixoxanthophil found in cyanophyceae, আচ্ছা taraxanthin found in rhodophyceae, anthraxanthin found in euglenophyceae। তো আমাদের এই কয়েকটা কিন্তু মানে মনে রাখতে হবে। ঠিক আছে, these are the technical terms। ঠিক আছে, তাই জন্য এই নামগুলো কিন্তু আমাদের মেমোরাইজ করতে হবে, কিন্তু যদি কনসেপচুয়াল কোয়েশ্চেন দেয় তখন কিন্তু খুব একটা মেমোরাইজ করার ব্যাপার আসে না। কিন্তু এই যে মেমোরাইজ যেই কোয়েশ্চেন গুলো, যেগুলো তোর টেকনিক্যাল কোয়েশ্চেন বেসিক্যালি, এগুলোতে কিন্তু আমাদেরকে একটু মেমোরাইজ করে রাখতে হবে। ওকে, তাছাড়াও ক্যারোটিনয়েডস ছাড়াও আমাদের আছে ফাইকোবিলিন। দিস আর ওয়াটার সলিউবল ব্লু অর রেড পিগমেন্টস। তাহলে দিস আর দ্য অনলি ওয়াটার সলিউবল পিগমেন্টস ইন অ্যালগি।
বাকি দুটো কিন্তু ওয়াটার সলিউবল ছিল না, অ্যালকোহল বা অর্গানিক সলভেন্টসে সলিউবল ছিল, বাট ফাইকোবিলিনস কিন্তু ওয়াটার সলিউবল এন্ড ইটস কালার ইজ ব্লু অর রেড। ঠিক আছে। আচ্ছা, টেট্রাপিরোলিক কম্পাউন্ড জয়েন টু গ্লোবিন প্রোটিনস। আচ্ছা, এই যেগুলো লেখা আছে না সেগুলো অতটা না পড়লেও হবে, যে মানে বেসিক্যালি কম্পাউন্ডসটা কি অত কিছু কিন্তু ডিটেলসে থাকে না। ঠিক আছে, জাস্ট আমায় পড়তে হবে এটা ওয়াটার সলিউবল কি ওয়াটার সলিউবল না, যদি ওয়াটার সলিউবল না হয় তাহলে কিসে সলিউবল এন্ড কোথায় কোথায় এটা প্রেজেন্ট আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এখানে দেখে নিই কি কি আছে। তিনটে টাইপ অফ ফাইকোবিলিনস আছে। একটা ফাইকোসায়ানিন, যেটা আমরা দেখি সায়ানো কালারটা মানে ব্লুইশ কালার। ঠিক আছে, তাহলে এটাও পাওয়া যাবে হচ্ছিল সায়ানোফাইসিতে। ঠিক আছে, তারপর হচ্ছিল ফাইকো এরিথ্রিন। এরিথ্রিন মানে হচ্ছিল রেড কালার, এরিথ্রোপোসাইটস মানে হচ্ছিল রেড ব্লাড সেলস। তো সেখান থেকেই ফাইকো এরিথ্রিন মানে হচ্ছিল রেড কালার পিগমেন্ট, যেটা পাওয়া যায় হচ্ছিল রোডোফাইসিতে, যেটা কিনা একটা রেড কালার অ্যালগি। ওকে, আর কি আছে? অ্যালোফাইকোসায়ানিন ফাউন্ড ইন সায়ানোফাইসি এন্ড রোডোফাইসি। এটা আমরা বোথ রেড অ্যালগি অ্যাজ ওয়েল অ্যাজ ব্লু অ্যালগি দুটোতেই দেখতে পাই। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ফাইকোবিলিন। তো অ্যালগাল পিগমেন্টসটা ক্লিয়ার? ক্লিয়ার অ্যালগাল পিগমেন্টস? হ্যাঁ ম্যাম। ওকে, একটু রেসপন্ড কর, নয়তো আমি। ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, তো এটা হয়ে গেল ফার্স্ট টপিকটা ছিল। সেকেন্ড টপিক আমাদের ছিল জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ টেরিডোফাইটস এন্ড জিমনোস্পার্মস। ঠিক আছে, তো টেরিডোফাইটস বলার আগে আমি যেটা করব একটুখানি প্লান্ট কিংডমের তোর ডিভিশনস গুলোর ব্যাপারে একটু বলে দেবো। ঠিক আছে, ফার্স্টে হচ্ছিল প্লান্ট কিংডম, ফার্স্টে দুভাগে আমরা ভাগ করছি। ঠিক আছে, একটা নন ভাস্কুলার প্লান্টস মানে যাদের জাইলেম ফ্লোয়েম নেই, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে ব্রায়োফাইট। আর আরেকটা হচ্ছে হলো ভাস্কুলার প্লান্টস যাদের জাইলেম ফ্লোয়েম আছে। ঠিক আছে, তবে ভাস্কুলার প্লান্টস কে আমরা अगेन ডিভাইড করতে পারি দু রকম ভাবে, একটা প্লান্ট উইদাউট সিড, সিডলেস প্লান্ট, আর একটা প্লান্ট উইথ সিড। ঠিক আছে, যেটা সিডলেস প্লান্ট সেটাকে আমরা টেরিডোফাইটস বলছি, যেটার উপরে এবার কোয়েশ্চেন আসতে পারে নিচে। ওকে, আর প্লান্ট উইথ সিডস এর আন্ডারে আমরা अगेन দুটো টাইপ পাচ্ছি। একটা হচ্ছে নেকেড সিডস, মানে যেটার সিডটা ফ্রুট বা ফ্লাওয়ার দিয়ে কভার্ড নয়, তাকে আমরা নেকেড সিডস বলছি। সেটাকে বলা হয় জিমনোস্পার্ম, যেটাও এবার কিন্তু ইম্পর্টেন্ট ফর নিচ। তাছাড়া আরেকটা সিড হচ্ছে হলো কি, যেগুলো এনক্লোজড উইদিন ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস। ওকে, এন্ড সেটাকে বলা হচ্ছে এনজিওস্পার্মস। তো দিস ইজ দ্য প্লান্ট কিংডম ডিভিশন। তাহলে বোঝা গেল দুটো ফার্স্টে প্লান্ট কিংডমকে দুভাগে পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে, একটা ভাস্কুলার প্লান্টস, একটা নন ভাস্কুলার প্লান্টস। নন ভাস্কুলার প্লান্টস কে আর ফার্দার ডিভিশন হচ্ছে না কোনো। ভাস্কুলার প্লান্টস কে আবার দুভাগে ভাগ হচ্ছে, একটা সিডলেস প্লান্টস, একটা উইথ সিডস প্লান্ট। সিডলেস প্লান্ট কে আমরা টেরিডোফাইটস বলছি, এন্ড উইথ সিডস প্লান্ট কে আমরা अगेन ডিভাইড করছি ইনটু টু টাইপস, যেটা সিডটা নেকেড, দ্যাট ইজ জিমনোস্পার্ম, আর যেটা সিডটা এনক্লোজ উইদিন fruit or flower are angiosperms. Okay, so I am moving to pteridophytes বা seedless vascular plants. ঠিক আছে, seedless vascular plants. Pteridophytes are seedless vascular plants. Okay, so আচ্ছা, তো pteridophytes এর general characteristics গুলো দেখবো। ঠিক আছে, pteridophytes are basically the ferns. ফার্ন আমরা জানি, আমরা অনেক শীতের কান্ট্রিজেও ফার্নস খুব দেখতে পাই। ঠিক আছে, তো হোয়াট আর টেরিডোফাইটা? টেরিডোফাইটা মানে বেসিক্যালি ইন গ্রিক টেরন মিন্স ফেদার অ্যান্ড ফাইটন মিন্স প্লান্ট, মানে এদের এই টাইপের প্লান্টসদের যে লিভস গুলো আছে সেগুলো ফেদার লাইক দেখতে, মানে পাখির পালকের মতো। এখানে ছবিটাও দেওয়া আছে, দেখতে পারবি। যদি পাখির পালক দেখে থাকিস তাহলে দেখবি শেপটা অলমোস্ট এরকম টাইপেরই হয়। ঠিক আছে, দে আর ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। ঠিক আছে, তাহলে এদেরকে বলা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বিকজ দে আর মেন পয়েন্ট হচ্ছিল দে আর ভাস্কুলার। ভাস্কুলার মানে এদের কিন্তু জাইলেম ফ্লোয়েম আছে। ঠিক আছে,
আচ্ছা, আর ক্রিপ্টোগ্যামস মানে কি? ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে হলো যেই সব প্লান্টরা তোর স্পোর্স দিয়ে রিপ্রোডিউস করে, ঠিক আছে, মানে যাদের ফ্লাওয়ার বা ফ্রুট নেই, ঠিক আছে, বা ফ্লাওয়ার বা সিডস নেই বেসিক্যালি, বা সিড না থাকা মানে কি, সিড নেই মানে কিন্তু এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না, ঠিক আছে, তাই জন্য এরা কিভাবে রিপ্রোডিউস করে, স্পোর ফর্ম করে, কিছু স্পোর ফর্ম করে এবং সেই স্পোর গুলো রিপ্রোডাকশনে হেল্প করে। তো মেনলি দে শো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, যেহেতু এদের কোনো সিডস নেই তাই জন্য এদেরকে ক্রিপ্টোগ্যামস বলা হচ্ছে। তো এটাও কিন্তু একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে ক্রিপ্টোগ্যামস মানে কি? ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছিল তাহলে যারা স্পোর্স বা স্পোরিউলেশনের দ্বারা রিপ্রোডাকশন করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করতে পারে না, ঠিক আছে। তারপরে হচ্ছিল ইনক্লুডস প্রিমিটিভ লিভিং এন্ড ফসিল ভাস্কুলার প্লান্টস। তো এরা অনেক পুরনো টাইপের প্লান্ট বলতে পারি আমরা, মানে ফার্স্টে অ্যালগি ছিল, তারপর মসেস এলো, মসেসের পরেই কিন্তু চলে এলো টেরিডোফাইট, ঠিক আছে। তো এরা কিন্তু খুব প্রিমিটিভ টাইপ অফ প্লান্ট, তাই জন্য এদের কিন্তু ফসিলসও পাওয়া যায়। ফসিলস আমরা কাদের পাই? যারা অনেক পুরনো জীবজন্তু, তাদের ফসিলস আমরা পাই মাটির নিচে। তাহলে এই প্লান্টেরও ফসিলস পাওয়া গেছে মানে আমাকে বুঝে নিতে হবে যে এরা কিন্তু অনেক পুরনো প্লান্ট, যারা এখনো এক্সিস্ট করে কিন্তু খুব বেশি নয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো represented by 400 genera and 10,500 species। তাহলে আমরা জানি যে জিনাস হচ্ছে যখন আমরা সাইন্টিফিক নেম লিখি দুটো ওয়ার্ডে সাইন্টিফিক নেম হয়, ফার্স্টটা জিনাস, সেকেন্ডটা স্পিসিস। তো এদের 400টা জেনারা আছে আর 10,500টা স্পিসিস আছে, ঠিক আছে। তারপর হচ্ছে হলো প্লান্ট বডি স্পোরোফাইটিক, ডিফারেন্সিয়েটেড ইনটু স্টেম, রুটস এন্ড লিভ। তাহলে এরা স্পোরোফাইটিক মানে আগেই বললাম যে স্পোরোফাইট মিন্স হোয়াট, দে ক্যান প্রডিউস দেয়ার ওন গ্যামেটস। এরা কিন্তু সিডের দ্বারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানেই কিন্তু দুটো টাইপের গ্যামেটস লাগে, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, কিন্তু এরা স্পোর ফর্ম করে নিজেদের অফস্প্রিং তৈরি করে এবং এদের স্টেম, রুটস এন্ড লিভস ডিফারেন্সিয়েটেড আছে, ঠিক আছে। and mature sporophyte is nutritionally independent of gametophyte, ঠিক আছে। তার মানে এদের কিন্তু আলাদা করে কোনো গ্যামেটস লাগে না, মেল গ্যামেটস ফিমেল গ্যামেটস এগুলো কিন্তু লাগে না, এরা নিজেরাই স্পোর ফর্ম করে নিজেদের পরবর্তী জেনারেশন তৈরি করতে পারে, ঠিক আছে। আর একটু বাকি আছে এটা। আচ্ছা, তো ফার্নস এর এবার আমরা তো একটু আগেই পড়লাম যে 10,500টা স্পিসিস আছে, কিন্তু যদি আমরা জেনেরা প্লাস স্পিসিস মেলাই তাহলে দেখা যাবে যে টোটাল 20,000 এর ওপরে ফার্নের ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফার্নস আমাদের আছে, ঠিক আছে। দিস আর ভাস্কুলার প্লান্টস, যেটা বললাম যে এদের ভাস্কুলার টিস্যুস গুলো আছে, জাইলেম এন্ড ফ্লোয়েম। আই হোপ তোরা জানিস জাইলেম এন্ড ফ্লোয়েমের রোল কি। জাইলেম ক্যারিজ ওয়াটার, ট্রান্সপোর্টস ওয়াটার থ্রু আউট দ্য প্লান্ট, এন্ড ফ্লোয়েম ট্রান্সপোর্ট ফুড থ্রু আউট দ্য প্লান্ট, ঠিক আছে। তো হ্যাভ টু লিভস বাট ল্যাক ফ্লাওয়ার্স অর সিড। তো এদের লিভস গুলো পারফেক্ট, বাট এদের কিন্তু কোনো ফ্লাওয়ার্স বা সিড নেই। এটা আমরা আগেই পড়েছি যখন ডিভিশন করছিলাম যে দিস আর সিডলেস ভাস্কুলার প্লান্টস। তো সিড নেই মানে সেখান থেকে ফ্রুটও হতে পারবে না, ফ্লাওয়ারও হতে পারবে না। ওকে, ডিসপ্লে অল্টারনেশন অফ জেনারেশন ইন রিপ্রোডাকশন। তো এরা কিন্তু মেইনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না, তাহলে এরা কি দেখায়? এরা দেখায় হচ্ছিল অল্টারনেশন অফ জেনারেশন বাই ফর্মেশন অফ স্পোর্স, ঠিক আছে। তো এরা কি করে? এরা হ্যাপ্লয়েড স্পোর্স তৈরি করে, দিয়ে কি হয়, স্পোর্স গুলো বড় হয়ে হয়ে একটা নতুন প্লান্ট তৈরি করে। এরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না, ঠিক আছে। লিভ ইন আ ওয়াইড ভ্যারাইটি অফ হ্যাবিট্যাট such as moist shady forests, crevices in rock faces, acid wetlands, and as epiphytes on tropical trees. So these are the places where we can see phylum Pteridophyta, ঠিক আছে। কোথায় কোথায় বলেছে? moist shady forest মানে যেখানে জল থাকবে, সানলাইট বেশি থাকবে না ওরকম জায়গায়, রক দুটো রকের মাঝখানের জায়গাটা, ঠিক আছে। অ্যাসিড ওয়েটল্যান্ডস যেখানে
ওয়েটল্যান্ডটা ইজ মোর অর লেস অ্যাসিডিক ইন নেচার, অ্যান্ড ট্রপিক্যাল ট্রিজ এর সাথেও আমরা ফাইলাম টেরিডোফাইটাকে দেখতে পাই। ঠিক আছে, তাহলে ফাইলাম টেরিডোফাইটাটা বোঝা গেল। ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা এবার হচ্ছে হলো জিমনোস্পার্ম। ঠিক আছে, আমি কিন্তু মানে এগুলো কিন্তু আরো ডিটেলসে হয়, কিন্তু যেহেতু আমাদের মানে জাস্ট ইম্পর্টেন্ট টপিকস এর উপর ফোকাস করছি, তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট এবার 2021 এর জন্য বলেছে আমরা সেগুলোই পড়ছি। ঠিক আছে, তারপর হচ্ছে হলো স্পারম্যাটোফাইটস। স্পারম্যাটোফাইটস এ কি বলছি, দিজ আর ভাস্কুলার প্লান্টস এন্ড অলসো কন্টেন সিডস। ঠিক আছে, তাহলে এদের সিডস গুলো বেসিক্যালি দুভাগে ভাগ হয়, একটায় কভারিং থাকে, একটায় কভারিং থাকে না। যেটায় কভারিং থাকে না সেটাকে বলা হচ্ছিল জিমনোস্পার্ম। ঠিক আছে, আর যেটায় কভারিং থাকে সেটাকে বলা হচ্ছিল এনজিওস্পার্ম। কি কভারিং, ইদার ফ্লাওয়ার কভারিং বা ফ্রুট কভারিং। ঠিক আছে, যদি এনক্লোজ থাকে সিডটা তাহলে সেটা এনজিওস্পার্ম। তাহলে আমরা এই যে আম খাই, আমের ভেতরে আটিটা হচ্ছিল বেসিক্যালি সিডটা, রাইট? আচ্ছা, তো কি হচ্ছে আমরা বেসিক্যালি, ইয়েস ম্যাম। হ্যাঁ, তো ওই সিডটা ভেতরে থাকছে, আমের মধ্যে এনক্লোজ থাকছে, তাহলে ওটা এনজিওস্পার্ম। আর জিমনোস্পার্ম কি, যেটা কিনা আমাদের এনক্লোজ থাকে না। ঠিক আছে, যেমন কোন কোন ট্রিজ ওই টাইপের আছে, সেগুলোতেও আসছি পরে। পাইন ট্রিজ, ওইগুলোতে কোনো সিডস গুলো কি থাকে, একদম ওপেন থাকে, কোনো কিছু দিয়ে এনক্লোজ থাকে না। তো জিমনোস্পার্মস এ আসি। জিমনোস্পার্ম অলরেডি বললাম, সিড বিয়ারিং ভাস্কুলার প্লান্টস বাট দ্য সিডস আর নেকেড। ওকে, there is no protective enclosure, মানে সিডটা একটা ফ্রুট বা ফ্লাওয়ার দিয়ে আছে কেন, আমাদের খাওয়ার জন্য তো নয়, যাতে ওটা প্রোটেক্টেড থাকে, মানে যে কেউ এসে যাতে ওটাকে নষ্ট না করে দিতে পারে, তাই জন্যই মেনলি এটা ফ্লাওয়ার বা ফ্রুটস দিয়ে এনক্লোজ থাকে। ঠিক আছে, সিডস আর প্রোডিউসড অন দ্য স্কেলস অফ কোনস। কোন ট্রি যেটাকে বললাম, সেই কোনের যে স্কেলস গুলো, সেই স্কেলস এর থাকে 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 আমার সিডস গুলো পাওয়া যায়। ঠিক আছে, more advanced than ferns because they do not have spores, they have seeds. তো আমরা একটু আগেই টেরিডোফাইটা পড়লাম, টেরিডোফাইটাতে দেখলাম যে স্পোর্স আছে, সিডস নেই, কিন্তু এরা আবার ফার্নস বা টেরিডোফাইটার থেকে একটু বেশি অ্যাডভান্স, কারণ কি এদের সিডস আছে, এদেরকে স্পোর্স দিয়ে কাজ চালাতে হয় না, তার মানে এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে। ঠিক আছে, তো মানে একটা কথা আছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে মানে তাদের অনেক বেশি ভেরিয়েশন হচ্ছে, আর যত বেশি ভেরিয়েশন হবে, ডারউইন বলে গেছেন যে যত বেশি ভেরিয়েশন তত বেশি ন্যাচারালি সিলেক্টেড হয়। ঠিক আছে, তাহলে এরা আরো বেশি অ্যাডভান্স, আরো বেশি ইভলভ, তাই জন্য আরো বেশি স্ট্রং। ওকে, so there are some characteristics of gymnosperm. Gymnosperm produce cones. Gymnosperm do not bear fruits. Gymnosperm propagate via wind pollination. এখানে এরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, কিন্তু সেটা হয় বাই দ্য হেল্প অফ দ্য উইন্ড। মানে একটা মেল ফ্লাওয়ারের থেকে, মেল প্লান্টের থেকে পোলেনটা উড়ে চলে এলো ফিমেল প্লান্টের কাছে এবং তারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করলো। ঠিক আছে, তো এরাও কিন্তু স্পোর যে করতে পারে না তা না, এরাও কিন্তু স্পোর করতে পারে, এবং এদেরকে তাই জন্য স্পোরোফাইটও বলা হয়। ঠিক আছে, তো মোর অর লেস মানে এখানে আর তেমন কিছু বলার নেই। তো পাইনাস ইজ অ্যান ওয়েল ডিফাইন্ড কনিফার জিমনোস্পার্ম প্লান্ট। ঠিক আছে, দে আর ভেরি মাচ টল, অ্যান্ড এদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স যেটা হয়, either they have long shoots or branches of unlimited growth but dwarf shoot or branches of limited growth। মানে কিছু কিছু হয় মানে প্রচুর বড় বড় ব্রাঞ্চেস, প্রচুর বড় বড় স্টেমস, আর আরেকটা হয় একদম ছোট ছোট প্লান্ট। তো দুটো দু রকমের হয় পুরোপুরি, যেটাকে দেখেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এইটা জিমনোস্পার্মের একটা ক্যারেক্টার। সো দিস প্লান্ট ইজ আ জিমনোস্পার্ম। আমাদের পক্ষে তো সব প্লান্ট সব ট্রিজ চেনা সম্ভব নয়, তাই জন্য আমরা কিন্তু এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনটা এনজিওস্পার্ম আর কোনটা জিমনোস্পার্ম। তো দেয়ার আর সাম ইম্পর্টেন্স, এগুলো অতটা দরকার নেই, স্টিল আমি দিয়েছি। তো কিছু কিছু ইম্পর্টেন্স অফ জিমনোস্পার্ম এখানে দেওয়া আছে, এটা জাস্ট দেখে নিই, সেটাতে বোঝানোর কিছু নেই। ওকে,
আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে হচ্ছিল বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে। আচ্ছা, এতটা বোঝা গেল তো তাহলে? হ্যাঁ ম্যাম। ওকে, Yes, ma'am. ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছিল বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, জেনারেল ফিচার্স অফ মোনেরা, প্রোটিস্টা এন্ড ফাঙ্গি, এই তিনটের উপর বেশি জোর দিতে বলেছে এবারে। তো আমরা তাই পড়বো, যে জেনারেল ফিচার্স গুলো পড়বো। তো এখানে কিছু জেনারেল ফিচার্স আছে, তাছাড়াও আমি একটুখানি ডিটেলসেও দিয়েছি, কিন্তু এটা খুব ডিটেলসে যাব না, বলে দিচ্ছি মোটামুটি। তো ফার্স্টে কিংডম প্রোটিস্টা, এখানে মোনেরাটা দেওয়া নেই, কিংডম প্রোটিস্টাটা দিয়ে ওই জন্য শুরু করছি। কমপ্লেক্স সিঙ্গেল সেল সাম মাল্টিসেলুলার, অ্যাবজর্ব ফটোসিনথেসাইজ অর ইনজেস্ট ফুড। তাহলে এটা কি হয়, এরা কিন্তু মেনলি ইউক্যারিওটিক অর্গানিজমস হয়, কমপ্লেক্স হয়, আর সিঙ্গেল সেল হয়, একটা সেলের। ঠিক আছে, তাহলে প্রোটিস্টা মানে, এটা আমাকে জানতে হবে, প্রোটিস্টা মানে কিন্তু বেসিক্যালি ইউক্যারিওটিক সিঙ্গেল সেলড অর্গানিজমস, যারা কি করে, যারা ইদার কখনো কখনো ফটোসিনথেসাইজ করতে পারে যদি ক্লোরোফিল প্রেজেন্ট থাকে, বা খাবারটা নিজের বডি দিয়ে অ্যাবজর্ব করতে পারে, বা নিজেদের মাউথ, কিছু কিছু প্রোটিস্টার মাউথ থাকে, যেই মাউথের সাহায্যে তারা খাবারগুলোকে গিলে খেতে পারে। ঠিক আছে, এক্সাম্পল কি কি আছে দেখ, প্রোটোজোয়া, অ্যালগি, ওয়াটার মোল্ড, স্লাইম মোল্ড, এগুলো হচ্ছে হলো অর্গানিজম আন্ডার কিংডম প্রোটিস্টা। আচ্ছা, ফাঙ্গিতে কি আছে, ফাঙ্গি জেনারেলি মানে মাল্টিসেলুলার হয়, বাট কিছু কিছু ইউনিসেলুলার ফাঙ্গিও আমরা দেখতে পাই। দে আর মেনলি ফিলামেন্টাস ফর্মস উইথ স্পেশালাইজড কমপ্লেক্স সেলস। ফাঙ্গি কিন্তু খুব কমপ্লেক্স, অত ইজি বডি নয় ওদের, মানে ফাঙ্গি যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেমন ভাবে ইচ্ছা গ্রো করতে পারে, কোনো যে একটা স্পেসিফিক ভাবেই যে গ্রো করবে ওরকম কিন্তু ব্যাপার নেই। ফাঙ্গি ক্যানট ফটোসিনথেসাইজ, ঠিক আছে, বাট দে ডু হোয়াট, দে অ্যাবজর্ব ফুড, তারা নিজেদের বডি দিয়ে ফুড অ্যাবজর্ব করে। এক্সাম্পল দেখ, ব্ল্যাক ব্রেড মোল্ড, এই যে আমাদের পাউরুটিতে যে দেখবি কালো কালো বা সবুজ সবুজ হয়ে যায়, সেটা কিন্তু বেসিক্যালি ফাঙ্গি। ইস্ট, ইস্ট ইজ ভেরি কমন। Yes, ma'am. ইস্ট আমরা অনেক কিছুতে ইউজ করি, অ্যালকোহল বানাতে ইস্ট ইউজ হয়, ব্রেড তৈরি করতে ইস্ট ইউজ হয়, কেক, বিভিন্ন ধরনের কেক ফার্মেন্টেশনে ইস্ট ইউজ হয়। তো ইটস আ ফাঙ্গি। মাশরুম আমরা খাই জানি। আর ব্র্যাকেট ফাঙ্গাস, ব্র্যাকেট ফাঙ্গাস বেসিক্যালি কি বলতো, দেখবি যদি কাঠের কোনো জিনিস থাকে যদি বাড়িতে, আর সেটাতে রোজ অল্প অল্প করে জল পড়ছে, সেই ময়েস্ট উড বা ময়েস্ট মানে ভেজা কাঠে এই টাইপের ব্র্যাকেট ফাঙ্গাস গুলো তৈরি হয়। ঠিক আছে, এরা কাঠেই থাকতে পছন্দ করে, আর এই যে জলটা পাচ্ছে, সেই জলটা দিয়ে তারা আরো বেশি গ্রো করতে পারে। আচ্ছা, কিংডম প্লান্টিন তো আমরা মোটামুটি জানি, তাও একবার বলে দিচ্ছি, যে মাল্টিসেলুলার, eukaryotic, they can photosynthesize, and these are the example: moss, fern, pine tree, non-woody flowering plant. তো এটা বেসিক্যালি চারটে গ্রুপেও ডিভাইড করা প্লান্টকে, সেটাই এখানে দিয়েছে। আর অ্যানিমালস, মাল্টিসেলুলার, ইউক্যারিওটিক, ভেরি কমপ্লেক্স, উই আর ভেরি মাচ কমপ্লেক্স, এন্ড আমরা না ফটোসিনথেসাইজ করতে পারি, না অ্যাবজর্ব করতে পারি ফুড, আমরা কি করতে পারি, আমরা খেতে পারি, আমরা মুখ দিয়ে খাবারটাকে চিবিয়ে খাই। তো এখানে প্রচুর অ্যানিমালসদের এক্সাম্পল আছে, যেমন স্পেরল, ব্লু জে, আর্থওয়ার্ম, কোরাল, এরা সবাই কিন্তু অ্যানিমালস, এরা সবাই কিন্তু একটা জিনিস ফলো করে, দ্যাট দে ইনজেস্ট দ্য ফুড, দে ডোন্ট অ্যাবজর্ব দ্য ফুড। ঠিক আছে, তো দিস আর দ্য বেসিক একটা চার্ট, ক্লাসিফিকেশন চার্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, তো কিংডম মোনেরার এবার আসছি। কিংডম মোনেরার বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হলো, দে আর প্রোক্যারিওট। যত রকমের যা যা প্রোক্যারিওটস আছে সবকিছু কিংডম মোনেরার আন্ডারে পড়বে। ঠিক আছে, প্রোক্যারিওটস মানে, প্রোক্যারিওটস মানে তো শুধু ব্যাকটেরিয়া নয়, অনেক ধরনের প্রোক্যারিওটস হয়। তো সব তোর ম্যাক্সিমামই ব্যাকটেরিয়ার, যে ব্যাকটেরিয়াটা আমাদের ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম, হিউম্যানদের থেকেও ব্যাকটেরিয়া বেশি, ইনসেক্টস এর থেকেও কিন্তু ব্যাকটেরিয়া বেশি। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া আমাদের এতে ম্যাক্সিমাম বলে কিংডম মোনেরাকে বেসিক্যালি ব্যাকটেরিয়া হিসেবেই বলা হয়। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া বা কিংডম মোনেরাকে যদি আমরা আরো স্পেসিফিক্যালি বলতে চাই, তাহলে বলতে হবে যে অল কাইন্ডস অফ প্রোক্যারিওটস কামস আন্ডার কিংডম মোনেরা। ঠিক আছে,
তো যেহেতু ব্যাকটেরিয়ারা যে কোনো জায়গায় থাকতে পারে, বি ইট হট স্প্রিংস মানে যেখানে ফুটন্ত জল, ডেজার্ট মানে যেখানে জল নেই, স্নো মানে যেখানে এক্সট্রিমলি কোল্ড, বা ডিপ ওশান যেখানে প্রেসার এক্সট্রিমলি লো, এই সব জায়গায় ব্যাকটেরিয়া বাঁচতে পারে। আর তাই জন্য ব্যাকটেরিয়া ম্যাক্সিমাম, কারণ কি ওয়ার্ল্ডের সব জায়গায় ব্যাকটেরিয়া পাওয়া যায় যেখানে কিনা আমরা হিউম্যানসও পাবো না। ঠিক আছে, তো ব্যাকটেরিয়াকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হলো কক্কি, ব্যাসিলিস, স্পিরিলা, ভিব্রিও। দিস আর দ্য 4 শেপ ব্যাকটেরিয়া। কক্কি মানে রাউন্ড শেপ, ব্যাসিলাস মানে রড শেপ, স্পিরিলা মানে স্পাইরাল শেপ, এন্ড ভিব্রিও মানে কমা শেপ। ঠিক আছে, তাছাড়াও দে আর অটোট্রপিক, মিন্স দে ক্যান সিনথেসাইজ দেয়ার ওন ফুড ফ্রম ইনঅর্গানিক সাবস্ট্রেট, or they can photosynthesize their own food with the help of chlorophyll, sunlight and water. ঠিক আছে, the vast majority of bacteria are heterotrophic. maximum bacteria কেই দেখা যায় heterotrophic, মানে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, তারা কি করে অন্য লোকের উপর ডিপেন্ড করে ফর দেয়ার ফুড, বা যেই সব অর্গানিজম মরে গেছে বা কিছু তার থেকে অর্গানিক ম্যাটারটা খেয়ে নেয়। তো ওই জন্য আমরা কি দেখি, কোনো একটা ডেড বডি যখন পড়ে থাকে দিনের পর দিন, ধর অনেক তো আমরা এখন শুনি মার্ডার হচ্ছে, ডেড বডি পড়ে আছে, তারপর কি হয় ডেড বডি গুলো পচে যায়। তাহলে সেটাই কি হয় যে ব্যাকটেরিয়ারা কিন্তু বুঝতে পারে এই লোকটা মারা গেছে, দিয়ে তার বডি থেকে এসে সব নিউট্রিয়েন্টস গুলো খেয়ে নিতে থাকে। তো আমরা যদি এরকম একটা বডিকে প্রায় 1 বছর ফেলে রাখি, আমরা কি দেখবো তার ফুল বডি থেকে যত যা মেটেরিয়াল ছিল সব ব্যাকটেরিয়া খেয়ে নেবে, শুধুমাত্র স্কেলিটনটা ছাড়া। কারণ কি স্কেলিটনের মধ্যে কিছু অর্গানিক অবশ্যই আছে, বাট সেটা কিন্তু ব্যাকটেরিয়া খেতে পারে না। ওই জন্য শুধুমাত্র স্কেলিটনটা আমরা যদি কাউকে পুঁতেও দিই, অনেক বছর পরে আমরা কি দেখতে পাবো, স্কেলিটনটা পড়ে আছে শুধু, কিন্তু বাকি যে স্কিন, আমাদের মাংস, যাই হোক সেগুলো কিন্তু কিছুই থাকবে না, কারণ সেগুলো সব ব্যাকটেরিয়ারা ফিড করে নেয়। ঠিক আছে, দু রকমের মনেরা হয়, একটা আর্কি ব্যাকটেরিয়া, একটা ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে হলো যে কোনো এক্সট্রিম হ্যাবিটাটসে থাকতে পারে। এইটা সবসময় মাথায় রাখবি যে আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে হলো যে কোনো টাইপের হ্যাবিটেটে থাকতে পারে। এক্সট্রিমলি সল্টি এরিয়াস মানে ওশেনস, ঠিক আছে, হট স্প্রিংস যেখানে ফুটন্ত জল, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক, মার্শি এরিয়াস যেখানে প্রচন্ড মিথানোজেন্স পাওয়া যাচ্ছে, এই সব জায়গায় কিন্তু আর্কি ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। ঠিক আছে, তাছাড়াও আমাদের বডিতেও কিন্তু ব্যাকটেরিয়া পাওয়া যায়, ইনক্লুডিং অন্যান্য অ্যানিমালস এর বডিতেও, যেমন কাউস, বাফেলোজ, এদের বডিতেও। এবং তাদের যে গোবর যেটা, সেইটা থেকে আমরা একটা বায়োগ্যাস পাই। সেটা কি, সেটা কিন্তু বেসিক্যালি মিথেন, যেটা কিন্তু এই মিথানোজেন্সরাই প্রডিউস করে। মানে এই মিথানোজেন্স আর টাইপ অফ ব্যাকটেরিয়া which can produce methane gas, which is regarded as the biogas, যেটা কিনা আমরা অ্যানিমালস দের ডাং থেকে পাই। ওকে, এখানে একটা ছবিও দেওয়া আছে। তো এরা কিভাবে এই এক্সট্রিম হ্যাবিটাটসে থাকতে পারে, সেটাও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আছে যে আর্কি ব্যাকটেরিয়া কি করে এক্সট্রিম হ্যাবিটাটসে থাকতে পারে। ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য ক্যাপসুল, একটা ক্যাপসুল দিয়ে ওদের ফুল বডিটা সারাউন্ড থাকে, যেটা ওদেরকে এক্সট্রিম হ্যাবিটাটসেও বাঁচতে সাহায্য করে। ওকে, আর ইউ ব্যাকটেরিয়া হচ্ছে একদম নর্মাল ব্যাকটেরিয়া। দেয়ার টু ব্যাকটেরিয়া, ঠিক আছে, তাদের একটা সেল ওয়াল আছে, তারা মোটাইল, ফ্ল্যাজেলাম আছে তাদের, ফ্ল্যাজেলাম হেল্পস ইন লোকোমোশন। ঠিক আছে, আর তাদের আরেকটা কি বৈশিষ্ট্য, দে ক্যান ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন কিন্তু আমাদের ডাইরেক্টলি, গাছ কিন্তু নাইট্রোজেন আকাশ থেকে বা অ্যাটমসফিয়ার থেকে অ্যাবজর্ব করতে পারে না। তাহলে ওরা কোথা থেকে অ্যাবজর্ব, মানে কি করে ওরা নাইট্রোজেনটা পায়? নাইট্রোজেন, এই যে এয়ারের যে নাইট্রোজেন, অলমোস্ট 78% নাইট্রোজেন এইটা যে আছে থাকা সত্ত্বেও কেন প্লান্ট সেটাকে অ্যাবজর্ব করতে পারে না? কারণ কি, ইনঅর্গানিক নাইট্রোজেন বা গ্যাসিয়াস নাইট্রোজেনকে অ্যাবজর্ব করা তো সোজা নয়। সেটা করতে পারে একমাত্র এই ইউ ব্যাকটেরিয়ারা, যারা কি করে এই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে অর্গানিক নাইট্রোজেনে কনভার্ট করে দেয়, নাইট্রেট বা নাইট্রাইট ফর্মে, এবং সেটা প্লান্টকে দিয়ে দেয় যাতে প্লান্ট সেই নাইট্রোজেনটা নিতে পারে। ঠিক আছে, আর আমাদের তো নাইট্রোজেন যেটা আমাদের লাগে সেটা আমরা প্লান্ট থেকেই পেয়ে যাই, কিন্তু প্লান্টেরও তো নাইট্রোজেন লাগে, সেই নাইট্রোজেনটা কিন্তু এই ইউ ব্যাকটেরিয়ারা দিতে পারে। এক্সাম্পল কি, নস্টক, অ্যানাবেনা এগুলো, তাছাড়াও নাইট্রোব্যাক্টার, এগুলো কিন্তু ইউ ব্যাকটেরিয়ার আন্ডারেই পড়ছে। ঠিক আছে, এতটা বোঝা গেল তাহলে? হ্যাঁ ম্যাম। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে হলো
প্রোটিস্টা। তো এটা মনেরা হয়ে গেল প্রোটিস্টা। প্রোটিস্টা আন্ডারে আমাদের, দাদা প্রোটিস্টাটা আমি দিইনি, এত কম দিয়েছি। দাঁড়া এক সেকেন্ড ধর, তো প্রোটিস্টাটা একটা জিনিস অ্যাড করে দিই। আচ্ছা নেক্সট হচ্ছে হলো কিংডম প্রোটিস্টা। তো কিংডম প্রোটিস্টাতে দেখ, যেটা আমি অলরেডি বললাম আগেও, সেটা হচ্ছিল যে অল সিঙ্গেল সেল ইউক্যারিওটস আর প্লেসড আন্ডার প্রোটিস্টা। তাহলে অনেক এমন অর্গানিজমস আছে যারা সিঙ্গেল সেল কিন্তু তারা প্রোক্যারিওটিক না। আচ্ছা তোরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের ডিফারেন্সটা জানিস তো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটস? Yes, ma'am. ফাইন। তার মানে যাই হোক আমি একবার বলে দিচ্ছি যে প্রোক্যারিওটস হচ্ছে হলো প্রিমিটিভ টাইপ অফ সেল যাদের ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো নেই। আর ইউক্যারিওটস হচ্ছে হলো মোর ইভলভড সেল যেগুলোর সবকিছু ওয়েল ডিফাইন্ড, সেল ওয়াল, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক যেরকম আমরা দিনে দিনে ইভলভ হচ্ছে, আমাদের স্মার্টফোন দিনে দিনে ইভলভ হচ্ছে। আগে আমাদের ছোট ফোন ছিল, ঠিক আছে, কিন্তু এখন আমাদের কাছে বিগ ফোন, স্মার্টফোন। তো ঠিক সেরকম ভাবেই কিন্তু সেলস গুলো ইভলভ হয়। আগে প্রোক্যারিওটিক সেল ছিল, এখন ইউক্যারিওটিক সেল, ঠিক আছে। তো সেটাই বলছে যে কিন্তু ইউক্যারিওটিক সেলসও কিন্তু সিঙ্গেল সেল হতে পারে, মানে একটা সেলই সেটাই অর্গানিজম, ঠিক আছে। তো এই সব ক্যাটাগরিতে যারা পড়ছে যে সিঙ্গেল সেল কিন্তু ইউক্যারিওটিক আর প্লেসড আন্ডার প্রোটিস্টা, ঠিক আছে, তাহলে তারা প্রোটিস্টার আন্ডারে প্লেসড হয়। ওকে, মেম্বার্স অফ প্রোটিস্টা আর প্রাইমারিলি অ্যাকোয়াটিক। এরা জেনারেলি অ্যাকোয়াটিক মানে জলে থাকতে পছন্দ করে, ঠিক আছে। তো এরা কিন্তু বেসিক্যালি একটা লিংক ফর্ম করে বিটুইন অ্যানিমালস, প্লান্টস এন্ড ফাঙ্গি উইথ মোনেরা। মোনেরা আর এই তিনটে অ্যানিমাল, প্লান্টস এন্ড ফাঙ্গির মাঝখানে যারা আছে তারা কোথায় যাবে? তারা চলে আসবে হচ্ছে হলো কিংডম প্রোটিস্টাতে, ঠিক আছে। তো যেহেতু ইউক্যারিওটস তাদের একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আছে এবং অন্যান্য সেল অর্গানেলস আছে, ঠিক আছে। তো এই টাইপের প্রোটিস্টারা সেক্সুয়ালি অ্যাসেক্সুয়ালি বোথ ভাবেই কিন্তু ডিভিশন বা রিপ্রোডাকশন করতে পারে। তো দেয়ার আর 5 টাইপস অফ প্রোটিস্টা: ক্রাইসোফাইটস, ডিনোফ্ল্যাজেলেটস, প্রোটোজোয়ান্স, স্লাইম মোল্ডস, ইউগ্রেনয়েডস। এগুলোর প্রত্যেকটার একটা করে এক্সাম্পল তোরা কিন্তু পড়ে রাখবি, ঠিক আছে। সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, যদিও বা মেন যেটা কিন্তু জেনারেল ফিচার্স এর উপরেই এবার জোর দিচ্ছে, ঠিক আছে। যে মানে এটাই ধর জিজ্ঞেস করলো যে বেসিক্যালি প্রোটিস্টাটা কি, তখন আমায় কিন্তু বলতে হবে সিঙ্গেল সেল ইউক্যারিওটস আর প্রোটিস্টা। ওকে, নেক্সট হচ্ছে হলো বেসিক ক্যারেক্টার্স অফ ফাঙ্গি, ঠিক আছে। তো ফাঙ্গি কি? ফাঙ্গি হচ্ছিল হেটেরোট্রপিক অর্গানিজম, কারণ কি এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। আমাদের কাছে দুটো টাইপের অর্গানিজম আছে, একটা অটোট্রপিক, একটা হেটেরোট্রপিক। অটোট্রপিক মানে যারা নিজেদের খাবার তৈরি করতে পারে, হেটেরোট্রপিক মানে যারা করতে পারে না, ঠিক আছে। তো ফাঙ্গিস আর হেটেরোট্রপিক মানে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। দে শো আ গ্রেট ডাইভার্সিটি ইন মরফোলজি এন্ড হ্যাবিটাট। তাহলে এদের মানে যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস হয়, তাদের কিন্তু কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক শেপ বা সাইজ নেই। যেরকম আমরা ব্যাকটেরিয়াতে দেখলাম যে একটা গোল, একটা কমা শেপ, একটা স্পাইরাল শেপ, একটা রড শেপ, ওরকম মরফোলজি কিন্তু আমরা ফাঙ্গাসে দেখতে পাই না। কারণ কি আমরা যখন একটা পাউরুটির মধ্যে ফাঙ্গাস দেখি, আমরা কি কোনো একটা পার্টিকুলার শেপ দেখতে পাই? কখনোই পাই না, দেখে একটা র্যান্ডম শেপ তৈরি হয়ে গেছে। তো দ্যাট ইজ দ্য রিজন যে ওদের মানে হিউজ ডাইভার্সিটি, এত ডাইভার্সিটি যে লোকে বুঝতেই পারে না যে কত ধরনের ফাঙ্গাস আছে, কত টাইপের, মানে কিরকম তাদের মরফোলজি। এটা কিন্তু এখনো মানুষ ঠিক করে বুঝে উঠতে পারেনি, ঠিক আছে। মোস্ট ফাঙ্গি আর হেটেরোট্রপিক এন্ড অ্যাবজর্ব সলিউবল অর্গানিক ম্যাটার ফ্রম ডেড সাবস্ট্রেটস এন্ড হেন্স আর কল্ড স্যাপ্রোফাইটস। তাহলে এরা স্যাপ্রোফাইটস ইন নেচার, মানে যেটা আমি ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও বললাম যে ব্যাকটেরিয়া যেমন ডেড বডি থেকে খাবার সংগ্রহ করে, ফাঙ্গাসও কিন্তু তাই। তো এই যে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া একটা বডি কে আমরা এইভাবেই বলি যে সেটা নষ্ট হয়ে গেছে বা পচে গেছে, বিকজ তাদের ফাঙ্গাস অ্যাটাক করেছে। মানে ফাঙ্গাস এই যে ডেড বা ডিকেইং ম্যাটার্স গুলো থেকে কিন্তু
অর্গানিক পার্টটা সংগ্রহ করে নেয়, মানে স্কিন, মাংস এগুলো নিয়ে নেয়, খেয়ে নেয়। ঠিক আছে, those that depend on living plants and animals are called parasites. তাহলে যারা ডেড ম্যাটারস এর উপর ডিপেন্ড তারা স্যাপ্রোফাইট, আর যারা লিভিং এর উপরেই ডিপেন্ডেন্ট তারা হচ্ছিল প্যারাসাইট। এরকমই একটা প্যারাসাইটের এক্সাম্পল কি, যেটা আমরা রিসেন্টলি শুনছি, মিউকারমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। ঠিক আছে, এই ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু কোভিড এর পরে হচ্ছে, কোভিড এর পরে হয়ে কিন্তু এরা আমাদের বডিতে আসছে, বাসা বাঁধছে, আমার বডির ক্ষতি করছে, এবং আমার বডি থেকে যত যা নিউট্রিশন, খাবার, জল যা পাচ্ছে সব নিয়ে নিচ্ছে। তো এদেরকেও কিন্তু আমরা প্যারাসাইটস বলতে পারি। ঠিক আছে, তাছাড়াও দে ক্যান অলসো অ্যাক্ট সিম্বায়ন্টস। সিম্বায়ন্টস মানে কি, যে তুমিও আমাকে হেল্প করবে, আমিও তোমাকে হেল্প করব, এন্ড সো আমাদের দুজনের মধ্যে একটা সিম্বায়োসিস প্রসেস হবে। ঠিক আছে, তো এরা এই সিম্বায়ন্ট রিলেশনশিপ বা সিম্বায়োসিস কার সাথে করে, অ্যালগির সাথে করে। অ্যালগির সাথে ফাঙ্গাস একসাথে মিলে লিচেন্স ফর্ম করে। ঠিক আছে, তো তাতে কি হয়, লিচেন্সটা বেসিক্যালি কি, তোর ফাঙ্গাস অ্যালগির থেকে খাবার নেয়, শেল্টার নেয়, তার বদলে ওরা ফাঙ্গিকে কিন্তু বিভিন্ন নিউট্রিয়েন্টস, মিনারেলস অ্যাবজর্ব করে অ্যালগিকে মানে সাপ্লাই করতে থাকে। তার মানে বোথ হেল্প ইচ আদার। ফাঙ্গাসকে অ্যালগি হেল্প করছে কিভাবে, তাকে খাবার দিয়ে এবং শেল্টার দিয়ে, আর ফাঙ্গি অ্যালগিকে হেল্প করছে কি করে, তাকে নিউট্রিয়েন্টস দিয়ে, কারণ কি নিউট্রিয়েন্টস ছাড়া অ্যালগি খাবার তৈরি করতে পারবে না। তাহলে দুজনেই একে অপরের হেল্প করে লিচেন্স হিসেবে থাকছে। লিচেন্স কোনগুলো তোরা জানিস, তোরা দেখেওছিস, যখন তোরা পাহাড়ের দিকে বেড়াতে যাস দেখবি যে বড় বড় বোল্ডারের ওপর দেখবি শ্যাওলার মতো গ্রিন গ্রিন লেগে আছে, সেটাই হচ্ছিল লিচেন্স। আর সেটা দেখে কেউ বুঝবেও না যে ওটার মধ্যে দুটো লিভিং অর্গানিজম একসাথে আছে, একটা অ্যালগি একটা ফাঙ্গি। ঠিক আছে, reproduction in fungi can take place by vegetative means, fragmentation, fission and budding. তাহলে এই তিন রকম ভাবে রিপ্রোডাকশন হতে পারে। ঠিক আছে, asexual reproduction is by spores called conidia or sporangiospore or zoospore, and sexual reproduction is by oospore, ascospores and basidiospores. তাহলে আমরা কি কি দেখলাম, একটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, সেটা কি হচ্ছে, ফ্র্যাগমেন্টেশন মানে একটা ফাঙ্গাস ভেঙে যাচ্ছে অনেকগুলো পার্টসে, বা ফিশন একটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর একটা বাডিং মানে ফাঙ্গাল বডি থেকে একটা আউটগ্রোথ তৈরি হচ্ছে, দিয়ে সেটা শেড হয়ে গিয়ে তারা নিজের মতো গ্রো করতে থাকে। দিস আর ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আর স্পোর দিয়ে যখন রিপ্রোডাকশন হচ্ছে সেটাকে বলছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেমন কনিডিয়া বা স্পোরাঞ্জিওস্পোর ও জুস্পোর। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যেগুলো এক্সচেঞ্জ অফ গ্যামেটস দিয়ে হচ্ছে, সেগুলোর এক একটা নাম হচ্ছিল উস্পোর, মানে জেনেসিস যেটা হয়, ওভাম দ্বারা যেটা রিপ্রোডাকশন হয়, ব্যাসিডিওস্পোর এন্ড অ্যাসকোস্পোর। এগুলো হচ্ছিল সেক্সুয়াল রিপ্রোডাকশন মিনস। তো এগুলো কিন্তু আমাকে দেখে রাখতে হবে ফর মাই নিট কোয়েশ্চেনস। ঠিক আছে, ফাঙ্গি চার রকমের হয়, ফাইকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, ডিউরোমাইসিটিস এন্ড অ্যাসকোমাইসিটিস। দিস আর দ্য 4 টাইপস অফ অর্গানিজমস আন্ডার কিংডম ফাঙ্গি। ঠিক আছে, এতটা ক্লিয়ার? বোঝা গেল কি? Yes. Okay. আচ্ছা, নেক্সট হচ্ছিল স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস এন্ড অ্যানিমালস, রুট, স্টেম এন্ড লিফ অ্যানাটমি। ঠিক আছে, এবার যেটা পড়বো সেটা হচ্ছে রুট, স্টেম আর লিফের বেসিক মরফোলজিটা, যে তারা বেসিক্যালি কি, তাদের মানে কি দিয়ে তৈরি, কি ব্যাপার না ব্যাপার ওইটা। ওকে, তো ফার্স্টে আসছি হচ্ছে হলো মরফোলজি অফ রুটসে। ওকে, তো মরফোলজি অফ রুটসে আমরা কি কি দেখছি, ফার্স্টেই আসছে হচ্ছিল ক্যারেক্টার্স, বেসিক ক্যারেক্টার্স অফ রুটস। ঠিক আছে, তো রুটস আমরা কি জানি, যেটা মাটির নিচে থাকে, দ্যাট ইজ দ্য রুট। ওকে, যেটা মাটিতে প্লান্টটাকে পুরো আটকে ধরে রাখে, অ্যাঙ্কার করে রাখে রুটটা। ঠিক আছে, তাহলে রুটস এর আমরা তিনটে ফাংশন দেখতে পাই, একটা পজিটিভলি জিওট্রপিক, পজিটিভলি হাইড্রোট্রপিক, নেগেটিভলি ফটোট্রপিক। তো ফার্স্টে আসছে এইগুলো কেন, নামগুলো কেন, কারণ কি এইগুলো দিয়ে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, পজিটিভলি জিওট্রপিক, জিওট্রপিক মানে হচ্ছিল গ্র্যাভিটি, টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি। পজিটিভলি জিওট্রপিক কেন, কারণ কি এরা মাটির নিচের দিকে যাচ্ছে, তার মানে কি এরা টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি যাচ্ছে।
যেহেতু টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি যাচ্ছে এই জন্য এদেরকে আমরা পজিটিভলি জিওট্রপিক বলছি। নেক্সট হচ্ছিল পজিটিভলি হাইড্রোট্রপিক, মানে জলের দিকে যাচ্ছে। আমরা কি জানি মাটির নিচে জল থাকে, তো যেহেতু জলের দিকে যাচ্ছে রুটসটা তাই জন্য এদেরকে আমরা পজিটিভলি হাইড্রোট্রপিক বলছি। ওকে, আর নেক্সট কি নেগেটিভলি ফটোট্রপিক। সানলাইট কোথায় থাকে? উপরের দিকে থাকে, কিন্তু রুট সানলাইটের উল্টো দিকে যায়। যেহেতু রুট সানলাইটের উল্টো দিকে যাচ্ছে তাই জন্য এটাকে বলা হচ্ছিল নেগেটিভলি ফটোট্রপিক, মানে আলোর উল্টো দিকে। ঠিক আছে, তো রুটস এর আমরা যে সিডটা আছে, মানে বেসিক্যালি প্লান্ট সিড যেটা, সেটা অনেকগুলো পার্ট হয়। ঠিক আছে, তার মধ্যে রেডিকাল একটা পার্ট, সেই রেডিকাল থেকে যেই ডেভেলপ হয় সেটাই বেসিক্যালি রুট। তার মানে রুট ডেভেলপস ফ্রম দ্য রেডিকাল অফ দি এমব্রায়ো ডিউরিং সিড জার্মিনেশন। ঠিক আছে, তো রুটস আর জেনারেলি নন গ্রিন এন্ড সিলিন্ড্রিক্যাল। তো রুটস কখনোই গ্রিন হয় না, কারণ কি ওদের মধ্যে ক্লোরোফিল থাকে না। কিছু কিছু রুটস আবার কিন্তু গ্রিন হয়, সেগুলো এক্সেপশনাল, যেগুলো কিন্তু ফটোসিনথেসাইজও করতে পারে। ঠিক আছে, এবার রুটস থেকে আর কি তৈরি হতে পারে? রুটস থেকে সেকেন্ডারি রুটস তৈরি হতে পারে, আবার সেকেন্ডারি রুটস থেকে টার্সিয়ারি রুটস তৈরি হতে পারে, কিন্তু সবার কিন্তু সিমিলার রুট স্ট্রাকচারই থাকবে, কিছু আলাদা কিন্তু কিছু হবে না। আর নোডস এন্ড ইন্টারনোডস কি? স্টেমের যেই পার্টটা থেকে লিভস বেরোচ্ছে বা ব্রাঞ্চেস বেরোচ্ছে সেই জায়গাটাকে নোড বলা হয়, আর দুটো নোডের মাঝখানের যে জায়গাটা সেটাকে ইন্টারনোড বলা হয়। কিন্তু সেই রকম কিছু কিন্তু আমরা রুটস এ দেখতে পাই না, কারণ কি রুটস এ সবকটাই একে অপরের সাথে অ্যাটাচ, কিন্তু ওই জন্য নোডস বা ইন্টারনোডস আমরা কিন্তু রুটস এ দেখতে পাই না। ওকে, তো দেয়ার আর ফিউ অ্যানাটমি বলতে পারি রুটস এর, কি কি আছে সেটা একটু দেখি। ফার্স্ট হচ্ছিল রুট ক্যাপ। রুট ক্যাপ কি বলছে? রুট ক্যাপ হচ্ছিল বেসিক্যালি রুটের যে একদম নিচের পোর্শনটা সেটা না খুব ডেলিকেট হয়, টেন্ডার হয়, সেটাকে কভারিং করে রাখার জন্য একটা মাল্টিসেলুলার ক্যাপ লাইক স্ট্রাকচার ফর্ম করেছে, যেটাকে বলা হচ্ছে রুট ক্যাপ। সেটা কি করে? সেটা বেসিক্যালি রুটের ওই শেষের দিকটাকে প্রোটেক্ট করে রাখে। তো এটার কাজ তো শুধুমাত্র প্রোটেকশন না, আরেকটা কাজও আছে। কি? রুট ক্যাপ মিউসিলেজ বলে একটি ফ্লুইড সিক্রিট করে, যেটার সাহায্যে রুটস মাটির নিচে ঢুকে যেতে পারে, এতটা মানে রেজিস্ট্যান্স থাকা সত্ত্বেও। আমরা যখন কোনো কিছু একটা করতে যাই, ধর আমরা কিছু একটা ঢুকিয়ে রাখবো মাটির নিচে, ধর একটা সোনার কিছু একটা ঢুকিয়ে রাখতে চাই, তাহলে কি করতে হয়? আমাদেরকে কুড়ুল দিয়ে অনেকক্ষণ খুঁড়ে তারপরে ওটাকে বক্সটাকে বসিয়ে আবার ওটাকে চাপা দিতে হয়। তো মানে যেই কাজটা আমরা কুড়ুল দিয়ে খুঁড়ে করছি, সেই কাজটা প্লান্ট নিজে থেকে এমনি এমনি কি করে করছে? সেটাই হচ্ছিল উইথ দি হেল্প অফ দিস রুট ক্যাপ মিউসিলেজ বলে একটা জিনিস সিক্রিট করে, যেটা কি করে রুটের ওই এন্ড গুলোকে লিউব্রিকেট করে দেয়, যার কারণে ইজিলি মাটির নিচে রুটস গুলো ঢুকে যেতে পারে। ঠিক আছে, এবং তারপর গিয়ে কি করে? গিয়ে সেখানে মানে মাটিটা একদম অ্যাঙ্কার করে থাকে, যাতে প্লান্টটা একটু হাওয়া দিলেই যেন না পড়ে যায়। এই যে এত আমফান ঝড় এলো, ইয়াস ঝড় এলো, তো সব প্লান্টস কি পড়ে গেছে? অবভিয়াসলি অনেক প্লান্টসই পড়েছে, কিন্তু সব প্লান্টস তো পড়েনি। অনেক বড় বড় প্লান্ট আছে যারা পড়েনি। তাদের এইটাই কারণ যে তাদের রুটস গুলো খুব শক্ত করে মাটির সাথে ধরা আছে বলেই তারা পড়তে পারেনি। ঠিক আছে, এবং কিছু কিছু অ্যাকোয়াটিক প্লান্টস হয় যাদেরও রুট ক্যাপ থাকে, কিন্তু সেই রুট ক্যাপ গুলো চেঞ্জ হয়ে যায় ইনটু রুট পকেট। কিন্তু রুট পকেটের কিন্তু অ্যাজ সাচ কোনো ফাংশন নেই, যেহেতু রুট ক্যাপ লাগবে না জলের নিচে, তাই জন্য রুট পকেট হিসেবে ওরা কনভার্টেড হয়ে যায়। ঠিক আছে, ঠিক এই রুট ক্যাপ রিজিয়নটার ওপরে বা রুট ক্যাপ যেটাকে কভার করে আছে সেই রিজিয়নটাও বলা হয় রিজিয়ন অফ সেল ডিভিশন আর মেরিস্টেমেটিক রিজিয়ন। এখানে কি হয়? এখানে ইট ইজ আ স্মল রিজিয়ন, যেখানে মোটামুটি 1 মিলিমিটার লেন্থ। তো ওটাই কি হচ্ছে? ইটস আ গ্রোয়িং পার্ট অফ দ্য রুট, মানে এখানে হাই সেল ডিভিশন হচ্ছে, প্রচুর নতুন সেল তৈরি হচ্ছে। যেহেতু এরা সেল ডিভিশন খুব বেশি করছে, এদের সেল ওয়াল গুলো খুব থিন, ঠিক আছে, এবং কম্প্যাক্টলি অ্যারেঞ্জ, এবং এই এক্সট্রা সেল গুলো বা নতুন সেল গুলো কোথায় যাচ্ছে? উপর দিকে অ্যাড হতে থাকছে। এটা যদি আমার এই এরিয়া অফ সেল ডিভিশন হয়, ঠিক আছে, তাহলে এই উপর দিকের এরিয়াটা হচ্ছিল
সেই জায়গাটা যেখানে আমার নতুন সেলগুলো অ্যাড হচ্ছে। তো এটা কি করছে, এটা বেসিক্যালি রুটটাকে লম্বা হতে সাহায্য করছে, কারণ কি রুট যদি লম্বা না হয় ও কিন্তু বেশি মাটির নিচ অব্দি ঢুকতে পারবে না, আর যদি বেশি মাটির নিচ অব্দি না ঢোকে ওরা কিন্তু জল পাবে না। ঠিক আছে, আচ্ছা। তো এরা বেসিক কাজটা হচ্ছিল লংগিটুডিনাল গ্রোথটাকে বাড়া, মানে রুটটাকে লম্বায় বাড়ানো। তারপর হচ্ছিল রিজিয়ন অফ ইলংগেশন, যেটা কিনা মেন রিজিয়ন যেখানে নতুন সেলস গুলো অ্যাড হয়। ঠিক আছে, মেরিস্টেমেটিক রিজিয়নের জাস্ট ওপরে থাকে এরা, এখানে মেনলি নতুন সেলস গুলো একসাথে থাকে। ঠিক আছে, আর এটার মেন কাজ হচ্ছিল রুটের লেন্থটাকে বাড়িয়ে তোলা, যাতে রুটটা ইজিলি ওয়াটার অ্যান্ড মিনারেল অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছিল রিজিয়ন অফ রুট হেয়ার আর রুট অ্যাবজর্পশন। ঠিক এই এরিয়া অফ ইলংগেশনের ঠিক ওপরে হচ্ছিল একটা আরেকটা এরিয়া যেটাকে আমরা বলছি পিলিফেরাস লেয়ার অর এপিব্লেমা। ঠিক আছে, সেই মানে সেটা খুব ঠিক টাইপ অফ সেলস, তার উপরেই রুট হেয়ার্স গুলো গ্রো করে। The root hairs are elongated single cell tubular structure which remain in contact with soil particles. তো যেহেতু রুট হেয়ার্স গুলো এই সারাউন্ড করে গ্রো করছে, মানে এদের মানে চওড়া হয়ে অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ কি রুট হেয়ার্স গুলোকে যদি আমরা এক একটা করে টেনে ধরি, এদের মানে এটা হাইটটা কিন্তু বেশ বড়, তো এই পার্টিকুলার জায়গাটাকে পুরো ঘিরে ধরে আছে, তার মানেই হচ্ছে হলো মানে এরা ইজিলি অনেকটা জায়গা কভার করে দিতে পারবে। আর এই যে অনেকটা জায়গা কভার করেছে, তার মানে কি এরা ইজিলি ওয়াটার অ্যাবজর্ব করতে পারবে, নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু এদের একটা প্রবলেম কি, এই টাইপের রুট হেয়ার্স গুলো খুব শর্ট লিভড, 10 to 15 ডেজ মতো বাঁচে, তারপর এটা আবার ঝরে পড়ে যায়, আবার নতুন করে নিউ রুট হেয়ার্স গজায়, যেটা কিনা আবার হেল্প করে টু অ্যাবজর্ব ওয়াটার। ঠিক আছে, and the last portion কি, it forms the major part of the root. The outermost layer of this region has thick walled impermeable layers, যেটা বলছিলাম যে খুব thick layer impermeable, যাতে যা কিছু না ঢুকতে পারে। তো এই জায়গাটা একদম উপরের জায়গাটায় কাজ কি, এটা হচ্ছিল ডিফারেন্সিয়েশন রিজিয়ন, মানে এখানকার সেলগুলো অন্যান্য জিনিসে ডিফারেন্সিয়েট করে যায়। যেমন কি ওই থিক সেলস থেকে হয়ে যায় কর্টেক্স, এন্ডোডার্মিস, জাইলেম, ফ্লোয়েম, এবং তারপর কি করে বিভিন্ন কাজে হেল্প করে, যেমন কন্ডাকশন করতে হেল্প করে, অ্যাবজর্ব ফুড এন্ড মেটেরিয়ালস, রুট থেকে নিয়ে যেতে হেল্প করে টু দ্য লিভস। তো এই কাজগুলো এই ডিফারেন্সিয়েটেড সেলস গুলো করে, কর্টেক্স, এন্ডোডার্মিস, জাইলেম এন্ড ফ্লোয়েম, এরা এই কন্ডাকশনের কাজটা করে। ঠিক আছে, এতটা বোঝা গেল তাহলে? এতটা কি ক্লিয়ার মরফোলজি? ওকে, তারপর হচ্ছে ফাংশন অফ দ্য রুটস। জেনারেলি রুটস এর মেন তিনটে ফাংশন, একটা হচ্ছিল অ্যাঙ্কারেজ করে রাখা বা প্ল্যান্টটাকে একটা ফিক্স জায়গায় ফিক্স করে রাখা। ঠিক আছে, তারপর হচ্ছিল অ্যাবজর্পশন অফ ওয়াটার এন্ড মিনারেলস, এটা সেকেন্ড ফাংশন, এন্ড থার্ড ফাংশন হচ্ছে হলো কন্ডাকশন অফ অ্যাবজর্ব মেটেরিয়ালস। তাহলে জল অ্যাবজর্ব করলো, মিনারেল অ্যাবজর্ব করলো, সেই মিনারেলস গুলোকে কন্ডাক্ট করে পৌঁছে দিল স্টেমের বেসে, যেখান থেকে স্টেম বাকিটা নিয়ে যাবে। আর মেন হচ্ছে হলো রুট একটা বড় প্লান্টকে নিজের জায়গায় ফিক্স থাকতে সাহায্য করে। আর সেকেন্ডারি ফাংশন কি কি আছে, কখনো কখনো রুট চেঞ্জ হয়ে যায় এবং অন্যান্য কাজ করে, সেটাকে বলা হয় মডিফিকেশন। তো রুট কি কি মডিফিকেশন করতে পারে, রুট হঠাৎ করে নিজের মধ্যে খাবার স্টোর করতে লাগতে পারে, and can act as a specialized storage organ. ঠিক আছে, যেমন এক্সাম্পল অফ স্পেশাল স্টোরেজ রুটস কি কি, ক্যারট, র্যাডিশ, বিটরুট, পটেটো, সুইট পটেটো, অ্যাসপারাগাস। তো এগুলো হচ্ছে হলো কি, এগুলো হচ্ছে হলো রুটস যেগুলো কনভার্টেড বা মডিফাইড হয়ে গেছে টু স্টোর ফুড, and এখন ইট অ্যাক্টস অ্যাজ আ ভেজিটেবল। ওকে, নেক্সট হচ্ছে হলো আফটার বিকামিং গ্রিন সাম রুটস ম্যানুফ্যাকচার ফুড বাই ফটোসিনথেসিস। কখনো কখনো দেখা যায় যে রুটস এর মধ্যে ক্লোরোফিল পিগমেন্টটা চলে এসেছে এবং লাইট এবং ওয়াটারের সাহায্যে এরা কিন্তু ফটোসিনথেসাইজ করতে পারছে এবং নিজের খাবার নিজেরা তৈরি করতে পারছে। ঠিক আছে, সাম রুটস হেল্প ইন এক্সচেঞ্জ অফ গ্যাসেস, রেসপিরেশন, যেমন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ করতে কিছু রুট কাজে লাগে।
তারপর হচ্ছে হলো কিছু প্যারাসাইটিক প্লান্টসে কি হয়, রুটটা অন্য আরেকটা প্লান্টের স্টেম বেসে চলে যায়, গিয়ে খাবার সংগ্রহ করে আনে। সেটাও কিন্তু একটা মানে প্রতিভাই বলতে পারি আমরা, যে একজন অন্য আরেকজনের স্টেমে গিয়ে খাবার নিয়ে চলে আসছে। সেটা কিন্তু নিচ দিয়ে করে ওরা, মাটির নিচ দিয়ে এই পুরো ব্যাপারটা ওরা সারে। ঠিক আছে, রিপ্রোডাকশনেও মাঝে মাঝে রুটস পার্ট নেয়, যেমন সুইট পটেটো ইজ অ্যান এক্সাম্পল অফ সাচ আ প্ল্যান্ট যেখানে রুটস টেক পার্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, সরি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ওকে, আর কি হয়, আরেকটা হচ্ছে হলো এরিয়াল রুট, যেখানে অনেক জল, মানে গাছগুলো এমন জায়গায় আছে যেখানে তার গাছের গুড়িটা জলের নিচে, যেমন কি ম্যানগ্রোভসে, সুন্দরবনের দিকে আমরা দেখতে পাই জলটা একদম গাছের গুড়িকে প্রায় কিছুটা হলেও জলের তলায় করে দিয়েছে। তো তাতে কি হচ্ছে, যে এই যে রুটস গুলো পুরোপুরি ওয়াটার লকড হয়ে যাচ্ছে, কোনো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কিছুই এক্সচেঞ্জ হচ্ছে না, মানে যেহেতু ওয়াটার লক। সেক্ষেত্রে কি হয়, এই রুটস গুলো উল্টো হয়ে আবার উপর দিকে উঠে আসে, যেটাকে বলে ব্রিদিং রুটস বা রেসপিরেটরি রুটস। তাদের মেন কাজ কি, রেসপিরেশন করা, মানে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড রিলিজ করা। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছিল অর্কিড, তাছাড়াও আরো এক্সাম্পল আছে যেমন সুন্দরী প্লান্ট অফ সুন্দরবনস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল রুট, বোঝা গেল তাহলে রুটটা। তাহলে স্টেমে যাই। হ্যালো, Yes, ma'am. ওকে। আচ্ছা, তারপর হচ্ছিল characteristics of stem. The aerial part of the plant body is collectively described as shoot system. তাহলে এটা আমরা জানি যে এর ওপরে থাকে, মানে মাটির নিচে থাকে না, মাটির ওপরে থাকে। Main axis of the shoot system is the stem. Stem can be defined as the ascending part of the plant axis which develops from the plumule. তাহলে রেডিক্যাল থেকে রুট, প্লিউমিল থেকে স্টেম। ঠিক আছে, এটা অ্যাসেন্ডিং পার্ট কেন, নিচ থেকে উপরের দিকে উঠছে বলে। It is usually negatively hydrotropic, negatively geotropic and positively phototropic. যেহেতু এটা জলের দিকে বা গ্র্যাভিটির দিকে কোনো দিকেই যাচ্ছে না, তাই জন্য এগুলো নেগেটিভলি হাইড্রোট্রপিক, নেগেটিভলি জিওট্রপিক and positively phototropic because এটা আলোর দিকে যাচ্ছে। It bears a terminal bud and axillary bud in the axils of leaves for growth. তাহলে এরা গ্রোথের জন্য একটা টার্মিনাল বার্ড আর একটা অ্যাক্সিলারি বার্ড আছে এদের, যেটা এদেরকে গ্রোথে হেল্প করে। ইট ইজ ডিফারেন্সিয়েটেড ইনটু নোডস এন্ড ইন্টারনোডস, যেটা বললাম। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছিল নোডস আর এই দুটো মাঝখানের জায়গাটা হচ্ছিল ইন্টারনোডস, পরে আসছি এটায়। At the nodes, it produces dissimilar organs such as leaves and flowers, and similar organs such as branches exogenously, that is originate from outer tissue. তো এই যে যেগুলো বললাম, এই যে নোডস থেকে এদের ব্রাঞ্চেসও বেরোতে পারে, লিভসও বেরোতে পারে। ঠিক আছে, আর ইন্টারনোড হচ্ছিল এই দুটো নোডস এর মাঝখানের জায়গাটাকে ইন্টারনোডস বলা হয়। ওকে, the young stem is green and is capable of performing photosynthesis. আর যারা ছোটখাটো স্টেম যেগুলো, সেগুলো গ্রিন কালারের হয় এবং ফটোসিনথেসাইজ করতে পারে। আচ্ছা, তো বার্ডস যেগুলো আছে, এই যে একটা এপিক্যাল আর টার্মিনাল বার্ড, বা এখানে অ্যাক্সিলারি বার্ডও হয় মাঝে মাঝে। তো বার্ডস কে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ভেজিটেটিভ বার্ড, একটা ফ্লোরাল বার্ড। তাহলে ভেজিটেটিভ বার্ডসটা কি, দ্য বার্ডস উইচ ডেভেলপ ইনটু ব্রাঞ্চেস আর কল্ড ভেজিটেটিভ বার্ডস। যেই সব বার্ডসরা ব্রাঞ্চেসে তৈরি হয় আর নোন অ্যাজ ভেজিটেটিভ বার্ড, আর যেগুলো ফ্লাওয়ার্স এ তৈরি হয় সেগুলোকে বলা হয় ফ্লাওয়ার বার্ড, ফ্লোরাল বার্ড বা ফ্লাওয়ার বার্ড। ঠিক আছে, তাহলে ভেজিটেটিভ বার্ডস এর কিছু এক্সাম্পল দেখে নে। এপিক্যাল বার্ডস লোকেটেড এট দ্য অ্যাপেক্স অফ দ্য স্টেম। এই যে এখান থেকে তো আরেকটা ব্রাঞ্চই হবে আশা করা যায়। ঠিক আছে, অ্যাক্সিলারি বার্ড লোকেটেড ইন দ্য অ্যাক্সিল অফ লিভস। এই যে অ্যাক্সিলটা দেখতে পাচ্ছিস, এই অ্যাক্সিল অফ লিভস এ যে বার্ড গ্রো করে সেটাকে বলা হয় অ্যাক্সিলারি বার্ড। অ্যাক্সেসরি বার্ড কি, লোকেটেড অন দ্য সাইডস অর অ্যাবভ দ্য অ্যাক্সিলারি বার্ড, সেগুলোকে বলা হয় অ্যাক্সিলারি বার্ড। এই দেখ এখানে দেওয়া আছে অ্যাক্সিলারি বার্ড।
আর adventitious bird located at areas other than nodes. তো nodes ছাড়াও অন্যান্য জায়গায় যেই বার্ডস গুলো হয় সেগুলোকে বলা হয় adventitious birds. আর ফ্লোরাল বার্ডস দেখ, the birds which develop into flowers, ঠিক আছে, সেগুলো হচ্ছে ফ্লোরাল বার্ড। যেখানে দেখ এই যে একটু বেরিয়েছে তারপরেই কিন্তু একটা ফ্লোরাল বার্ডস আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে কিনা একটা ফ্লাওয়ার তৈরি হতে পারে। তো দিজ আর দ্য ডিভিশন অফ বার্ডস। ভেজিটেটিভ, ফ্লোরাল, ভেজিটেটিভ এর আন্ডারে চারটে পড়ছে, এপিক্যাল, অ্যাক্সিলারি, অ্যাক্সেসরি, অ্যাডভেন্টিশিয়াস, আর ফ্লোরালের আন্ডারে শুধুমাত্র ফ্লোরালই থাকে। আচ্ছা, তারপর হলো ফাংশন অফ স্টেমস। স্টেমস এর প্রচুর ফাংশন হয়। তো প্রাইমারি ফাংশন কি কি তাও দেখে নি। এটা কি করে? প্রডিউস এন্ড সাপোর্ট ল্যাটারাল অ্যাপেন্ডেজেস such as branches, leaves, flowers and fruits. তাহলে স্টেমের মেন কাজ হচ্ছিল এই ল্যাটারাল অ্যাপেন্ডেজ গুলো তৈরি করা, ডেভেলপ করা, সাপোর্ট করা, ঠিক আছে। তাছাড়াও কন্ডাকশন অফ ওয়াটার এন্ড মিনারেলস টু ডিফারেন্ট পার্টস অফ শুটস এন্ড ট্রান্সপোর্ট ফুড টু অল প্লান্ট পার্টস। তাহলে এই জল বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং খাবার লিভস থেকে এনে বিভিন্ন পার্টে পৌঁছে দেয়। তাছাড়াও এরা মডিফিকেশন করে অন্যান্য ফাংশনও করতে পারে, যেমন স্টোরেজ অফ ফুড এন্ড ওয়াটার করে ওরা কিছু একটা ভেজিটেবলে টার্ন হয়ে যেতে পারে, প্রলিফারেশন এন্ড প্রপাগেশন করতে পারে, প্রকিউরিং সাপোর্ট ফর ক্লাইম্বিং, এরা অন্যদেরকে ক্লাইম্ব করার জন্য সাপোর্ট দিতে পারে, পেরিনেশন দ্যাট ইজ টাইড ওভার আনফেভারেবল কন্ডিশন, মানে একটা ভালো মানে ওয়েদারে যেমন থাকতে পারে একটা খারাপ ওয়েদারেও সে যেন সেরকম ভাবেই থাকতে পারে, সেটাই হচ্ছিল তার উদ্দেশ্য। সিনথেসিস অফ ফুড, যেহেতু এরা কখনো কখনো গ্রিন কালার্ড হয় তাই জন্য এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে এবং নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। ঠিক আছে, এতটা বোঝা গেল তাহলে স্টেম? Yes, sir. ওকে, Yes, ma'am. Sorry. আর যাবো হচ্ছে মরফোলজি অফ লিফ। আর dorsiventrally compressed lateral appendage of stem produced at the nodes and is specialized to perform photosynthesis. তাহলে কি হচ্ছে, যে লিভসে বেসিক্যালি ডরসোভেন্ট্রালি থাকে এরা, আর এটা বেসিক্যালি নোটস থেকে বেরোনো একটা অ্যাপেন্ডেজ যেটা কিনা ফটোসিনথেসিস করতে পারে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল। ঠিক আছে, লিভ ইজ আ থিন এক্সপ্যান্ডেড গ্রিন স্ট্রাকচার, এটা একটা গ্রিন কালার স্ট্রাকচার। The green color of the leaf is due to the presence of chlorophyll pigment. It is exogenous in origin. এগুলো এগুলো তো আমরা জানি মোটামুটি। It's a born on the stem at the node. An axillary bud is often present in the axil of each leaf. যেটা আমরা এখানেই দেখছিলাম, axillary bud কোথায় ফর্ম হয়েছে দেখ, এই যে এই জায়গাটা একটা করে axillary bud তৈরি হয়। ঠিক আছে, it has limited growth. আমরা কখনো দেখি না যে খুব বড় বড় পাতা হয়েছে কিছুর, অবভিয়াসলি কলা পাতা আর ওইসব পাতাগুলো এক্সেপশন, তাল গাছের পাতা। তাছাড়া কিন্তু আমরা দেখি যে প্রচন্ড বড় কিছুর পাতা হয়ে গেছে, সেটা মানে খুব অবিশ্বাস্য লাগছে, সেরকম হয় না। আমরা একটা মোটামুটি মিনিমাম গ্রোথের লিফই দেখতে পাই। ইট ডাজ নট পজেস এপিক্যাল বার্ড অর রেগুলার গ্রোয়িং পয়েন্ট। ঠিক আছে, এদের কোনো এপিক্যাল বার্ড বা একটা রেগুলার গ্রোয়িং পয়েন্ট কিছু থাকে না যেখান থেকে পারে এরা কিন্তু গ্রো করে। তো এখানে একটা লিফের স্ট্রাকচারের কিছু দেওয়া আছে, দেখে নিস একবার। দিস আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আচ্ছা, পার্টস অফ আ টিপিক্যাল লিফ, এগুলো আমি মানে খুব এগুলো কি ডিটেলসে বলবো, কারণ কি আমার মনে হয় না এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসবে। এটা যদি তোরা জেনে থাকিস তাহলে আমি এটা স্কিপ করে যাবো, কারণ কি বেশি টাইম তো নেই, তাহলে এরপরে আরো বেশি ইম্পর্টেন্ট টপিকস আছে। নাকি বলবো, তোরা বল। হ্যালো, Yes, ma'am. হ্যাঁ বল, আমি কি লিফটটা কন্টিনিউ করবো নাকি নেক্সটটায় যাব, নাকি তোরা চাস আমি লিফটটা বলি? ম্যাম আপনার কাছে ইচ্ছা আমার মানে মোটামুটি রিভাইজ করা আছে, এবার আদার্স বাকিটা যেটা বলতে। আচ্ছা, বাকিরা? ম্যাম নেক্সট এ যান। ওকে, ম্যাম নেক্সট এ
বলবো লিভস, বল আমাকে তাহলে একটু ক্লিয়ারলি। ম্যাম নেক্সট যান। আচ্ছা আচ্ছা, তো সেল স্ট্রাকচার এন্ড ফাংশনে যাচ্ছি তাহলে। ঠিক আছে, তো এখানেও খুব ইম্পর্টেন্ট কয়েকটা টপিকই এখানে চুজ করেছি, মানে যেগুলো মানে এক্সপার্টসরা বার করেছেন যে এবার নিচে আসতে পারে। তার মধ্যে আছে মাইক্রোপ্লাজমা, নিউক্লিয়াস, ক্রোমোজোম, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। ওকে, তো ফার্স্ট হচ্ছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা ইজ আ কাইন্ড অফ ব্যাকটেরিয়া যাদের সেল ওয়াল নেই। ঠিক আছে, ব্যাকটেরিয়া ইজ আ প্রোক্যারিওটিক সেল যাদের জেনারেলি সেল ওয়াল থাকে, একটা সেল মেমব্রেন থাকে আর ভেতরে বিভিন্ন রকমের অর্গানেলস থাকে। কিন্তু মাইক্রোপ্লাজমা ইজ আ কাইন্ড অফ ব্যাকটেরিয়া যার কোনো সেল ওয়াল থাকে না, অ্যাজ আ রেজাল্ট তার কিন্তু কোনো শেপও থাকে না। ঠিক আছে, দিস ইজ দ্য স্মলেস্ট ফ্রি লিভিং মাইক্রো অর্গানিজম ক্যান পাস থ্রু ব্যাকটেরিয়াল ফিল্টার্স। আর এরা ব্যাকটেরিয়াল ফিল্টার্স দিয়েও পাস করে যেতে পারে যেহেতু এদের সেল ওয়াল থাকে না। ওকে, first member of this group isolated by Nockard and Roux was bovine pleuropneumonia. তো এটা কিন্তু আমি একটা প্রশ্ন দিয়েছে দেখলাম। ঠিক আছে, মাইকোপ্লাজমা কি ডিজিজ কজ করে? ইট কজ বোভাইন প্লিউরোনিউমোনিয়া। ঠিক আছে, এটা ওই বোভাইন থেকেই ফার্স্ট আইসোলেটেড করেন নোকার্ড এন্ড রোগ। ঠিক আছে, তারপরে এরকম প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম প্রচুর পাওয়া গেছে এর পরবর্তীকালেও। ঠিক আছে, তো মাইকো মিনস হোয়াট? ফাঙ্গাস লাইক ব্রাঞ্চিং ফিলামেন্ট, প্লাজমা মিনস প্লাস্টিসিটি। তো যদিও এটা ব্যাকটেরিয়া, বাট মাইক্রোপ্লাজমা কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় একটু ব্রাঞ্চিং টাইপের, অ্যান্ড ইট হ্যাজ দিস প্লাস্টিসিটি বা প্লাজমা সাইটোপ্লাজম ওই জিনিসটা থাকে বলে এটার নামটা মাইক্রোপ্লাজমা দেওয়া হয়েছে। ঠিক আছে, they are pleomorphic organisms. Unlike bacteria lacks a cell wall, cell wall থাকে না, আর unlike viruses does not need a host cell for replication. তাহলে এরা হোস্ট, যেমন আমরা জানি যে ভাইরাস শুধুমাত্র হোস্ট সেলে গেলেই রেপ্লিকেশন করে, কিন্তু মাইক্রোপ্লাজমা কিন্তু সেরকম নয়, ও কিন্তু নিজে নিজেও রেপ্লিকেশন করতে পারে। দে আর প্রোক্যারিওট, lack cell wall, lack a reaction to gram stain and lack of susceptibility to many antibacterial agents. So since গ্রাম স্টেনিংটা হয়তো তোরা জানিস কি জানিস আমি জানি না, আমি একবার বলে দিচ্ছি যে গ্রাম স্টেনিং এর হচ্ছে হলো যে ব্যাকটেরিয়াল যে বলটা আছে সেটার উপর ডিপেন্ড করে যে গ্রাম মানে গ্রাম পজিটিভ হবে না গ্রাম নেগেটিভ হবে। যদি সেল ওয়ালটা খুব মোটা হয়, পেপটিডোগ্লাইকান লেয়ার ইজ ভেরি থিক, তাহলে সেটা জেনারেলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয়। আর যদি পেপটিডোগ্লাইকান লেয়ারটা খুব থিন হয় এবং তার উপর দিয়ে একটা লাইপোপলিস্যাকারাইড লেয়ার থাকে, তাহলে সেটা গ্রাম নেগেটিভ হয়। কিন্তু যেহেতু এদের কোনো সেল ওয়ালই নেই, তাহলে ঠিক বা থিন হওয়ার প্রশ্নই আসছে না। তার মানে এরা কিন্তু কোন রকম গ্রাম স্টেন রিয়াকশন দেখায় না। ঠিক আছে, and lack of susceptibility to many antimicrobial agents because most of the antimicrobial agents acts on the wall of the bacteria. ঠিক আছে, তো যদি এদের ওয়ালটাই না থাকে তাহলে সেই এজেন্টস গুলো অবভিয়াসলি এটার মধ্যে কাজ করবে না। Usually associated with mucosal surface residing extracellularly in the respiratory and urogenital tract. তাহলে এরা কিন্তু অনেক মিউকাস রিজিয়নসে থাকে, জেনারেলি কোথায় কোথায় থাকে? রেসপিরেটরি ট্র্যাক্টে আর ইউরিনোজেনিটাল ট্র্যাক্টে খুব বেশি দেখা যায়। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, মাইক্রোপ্লাজমা হোমিনিস, মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম এন্ড ইউরিয়া প্লাজমা স্পিসিস, এগুলো কিন্তু আমরা খুব কমনলি নিজেদের বডিতেই প্রচুর দেখতে পাই। ঠিক আছে, তাছাড়া দেয়ার আর সাম সাইজ অফ দ্য সেলস, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। মোটামুটি 1 মাইক্রোমিটার থেকে হয়, কিন্তু দ্য স্মলেস্ট সেল হচ্ছে হলো মাইক্রোপ্লাজমা, যার ব্যাপারে আমরা পড়ছি এতক্ষণ ধরে। These are the smallest cell in the world whose size is 0.1 micrometer. আর লার্জেস্ট সেল কি এটাও জেনে রাখতে হয়, স্মলেস্ট সেলটা যখন পড়ছি সেটা হচ্ছে লার্জেস্ট সেল ইজ অ্যান অস্ট্রিচ এগ, যেটা কিনা 18 সেন্টিমিটার।
in size. ঠিক আছে, তাছাড়াও smallest cell of human body is sperm cell 5 micrometer. Largest cell হচ্ছিল ovum cell which is around 120 micrometer, and the longest cell is the nerve cell which is almost 1 meter. তো এই সাইজ গুলো কিন্তু জেনে রাখা ইম্পর্টেন্ট, কারণ কি সাইজ গুলো দিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন দিতে পারে। তো বেসিক স্ট্রাকচার অফ সেল, তো ওটা অত দরকার নেই, আমরা ডাইরেক্টলি অর্গানেলস গুলোতে চলে যাচ্ছি। ওকে, dense spherical body located near the center of the cell। ঠিক আছে, তো নিউক্লিয়াসের মেন এ হচ্ছে হলো যে এটা একটা ডেন্স বডি, সেলের একদম মাঝখানে জেনারেলি পাওয়া যায়। ঠিক আছে, এটা ডায়ামিটার মোটামুটি 10 থেকে 25 মাইক্রোমিটারস এর মধ্যে থাকে। এরা রেড ব্লাড সেলস মানে আরবিসি ছাড়া সব টাইপের সেলে পাওয়া যায়, এটাও কিন্তু খুব একটা মানে প্রশ্ন হিসেবে দিতে পারে। ঠিক আছে, আর কখনো কখনো প্লান্ট সিভ টিউবস মানে ফ্লোয়েম সেলসেও কিন্তু পাওয়া যায় না। তাহলে দুটো জায়গা যেখানে প্লান্ট সেল পাওয়া যায়, নিউক্লিয়াস পাওয়া যায় না, সেটা হচ্ছে হলো রেড ব্লাড সেল এন্ড প্লান্ট সিভ টিউব সেল। ঠিক আছে, they are well developed in plants and animal cells but underdeveloped in prokaryotic cells like bacteria and blue green algae cyanobacteria। ঠিক আছে, most of the cells are uninucleated মানে একটাই নিউক্লিয়াস থাকে জেনারেলি সব সেলে, কিন্তু মোর দ্যান ওয়ান নিউক্লিয়াসও কিছু কিছু সেলে থাকতে পারে, যেমন এক্সাম্পল হচ্ছে স্কেলিটাল মাসল সেল। তাহলে এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে, যেমন কোন সেলে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস থাকে, তখন আমায় বলতে হবে স্কেলিটাল মাসল সেল। কোন সেলসে একটাও নিউক্লিয়াস থাকে না, আরবিসি এন্ড প্লান্ট টিউব। জেনারেলি কটা নিউক্লিয়াস থাকে, which is around মানে একটাই নিউক্লিয়াস জেনারেলি থাকে এন্ড ইউনিনিউক্লিয়েটেড বলা হয়। ঠিক আছে, তাছাড়াও নিউক্লিয়ার হ্যাজ আ ডাবল লেয়ার কভারিং কল নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা নিউক্লিয়াস জেনারেলি কভার্ড থাকে। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে প্রচুর পোরস আছে of 80 to 100 nanometers. They are colorless dense sap present inside the nucleus known as nucleoplasm। ঠিক যেমন সেলের মধ্যে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াসের মধ্যেও নিউক্লিওপ্লাজম থাকে, এবং সেই নিউক্লিওপ্লাজমের মধ্যে ডিফারেন্ট এনজাইমস থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, এগুলো থাকে। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছিল নিউক্লিওলাস, এবং তার ভেতরে থাকে হচ্ছিল ক্রোমাটিন ফাইবার্স। Fibers are composed of deoxyribonucleic acid DNA and protein histone। ঠিক আছে, তাহলে এত কিছু থাকছে জাস্ট ইনসাইড দ্য নিউক্লিওলাস। ঠিক আছে, these fibers condense to form chromosome during cell division। তাহলে এই chromatin fibers বা ডিএনএ এন্ড হিস্টোন প্রোটিনস একসাথে মিলে হয় chromatin fibers, and chromatin fibers আরো কন্ডেন্স করে হয়ে যায় ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম কন্টেন্স স্ট্রেচেস অফ ডিএনএ কল্ড জিন। তাহলে ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়, ডিএনএ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আর এই যে ডিএনএ স্ট্রেচেস যেগুলো ক্রোমোজোমের মধ্যে থাকে সেগুলো বেসিক্যালি জিন। তাহলে জিনও কিন্তু বেসিক্যালি ডিএনএ দিয়ে তৈরি হয়, ক্রোমোজোমও কিন্তু ডিএনএ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, জিন ট্রান্সফার দ্য হেরিডিটি ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। এই যে আমার বাবার মতো আমি দেখতে বা আমার মায়ের মতো আমি দেখতে, সেটা কি করে হলো, কারণ কি আমাদের জিন এই হেরিডিটারি ইনফরমেশন গুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সফার করতে হেল্প করে। ঠিক আছে, ফাংশন কন্ট্রোল অল দ্য সেল অ্যাক্টিভিটিস লাইক মেটাবলিজম, প্রোটিন সিনথেসিস, গ্রোথ এন্ড সেল ডিভিশন, নিউক্লিওলাস synthesize ribonucleic acid RNA to constitute ribosome। মানে যত রকম মেটাবলিজম, প্রোটিন সিনথেসিস সবকিছু নিউক্লিয়াসের মধ্যে হয়। তাছাড়াও আরএনএ তৈরি হয় নিউক্লিওলাসে, আর হেরিডিটারি ইনফরমেশন জিনসে স্টোর থাকে, আর জিন বেসিক্যালি ক্রোমোজোমে থাকে, এই ক্রোমোজোমটা কিনা আবার নিউক্লিয়াসে থাকে। তো দিস আর দ্য ফাংশন অফ নিউক্লিয়াস। তো এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে, তো এগুলো কিন্তু আমাকে পড়তে হবে। আবার আছে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম মিন্স ক্রোমা, colored body, basically chromosome। It's very condensed, তাই জন্য আরো কালারটা বেশি বোঝা যায়।
A chromosome is a thread-like self-replicating genetic structure containing organized DNA molecule package found in the nucleus of the cell. তার মানে এরা সেলফ রেপ্লিকেট করতে পারে with the help of DNA and the enzymes present in the nucleus. ঠিক আছে, ক্রোমোজোম আমরা কখন মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাবো? ডিউরিং মেটাফেজ স্টেজ অফ মাইটোসিস। এইটা কিন্তু প্রশ্ন দেয় যে কখন আমরা লাইট মাইক্রোস্কোপের আন্ডারে ক্রোমোজোমকে দেখতে পাবো, তখন কিন্তু এই উত্তরটা দিতে হবে ডিউরিং মেটাফেজ স্টেজ অফ মাইটোসিস। ওকে, কিভাবে দেখতে পাবো? যদি আমরা সেলটাকে স্টেন করি উইথ বেসিক ডাই, তাহলে আমরা লাইট মাইক্রোস্কোপের আন্ডারে ক্রোমোজোমকে দেখতে পারবো ইন দ্য মেটাফেজ স্টেজ অফ মাইটোসিস। ঠিক আছে, তারপর কে ফার্স্ট ডিসকভার করেছিলেন? ই স্ট্র্যাসবার্গার ফার্স্ট ডিসকভার দিস ক্রোমোজোম। ঠিক আছে, যত রকম হায়ার অর্গানিজম আছে তাদের সবার ওয়েল ডিফাইন নিউক্লিয়াস আছে, ওয়েল ডিফাইন ক্রোমোজোম আছে অফ আ স্পেসিফিক সাইজ এন্ড শেপ। ওকে, তো এই স্লাইডটা থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম যে কে ডিসকভার করেছিল ক্রোমোজোম, আর একটা হচ্ছিল ক্রোমোজোমকে কখন আমরা লাইট মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাই, সেটার আনসার হচ্ছিল মেটাফেজ স্টেজ অফ মাইটোসিস। ওকে, তারপর হচ্ছিল ক্রোমোজোম স্ট্রাকচারটা দেখে নে। সিস্টার ক্রোম্যাটিড বলছে, এই যে ক্রোমোজোমের মধ্যে এক একটা হচ্ছিল সিস্টার ক্রোম্যাটিড, আর এই সিস্টার ক্রোম্যাটিডস গুলো একে অপরের সাথে জুড়ে থাকে হচ্ছিল সেন্ট্রোমেয়ারে। তাহলে সিস্টার ক্রোম্যাটিড কি বলছে? ওয়ান অফ টু অ্যাটাচড মেম্বার্স অফ আ ডিউপ্লিকেটেড ইউক্যারিওটিক ক্রোমোজোম। তাহলে এটা হচ্ছিল আমার ডিউপ্লিকেটেড ইউক্যারিওটিক ক্রোমোজোম, যেগুলোকে এক একটাকে সিস্টার ক্রোম্যাটিডস বলা হচ্ছে এবং তারা একে অপরের সাথে সেন্ট্রোমেয়ারে অ্যাটাচড। ওকে, তারপর আসছে হচ্ছে ফাংশন অফ ক্রোমোজোমস। ইউনিক স্ট্রাকচার অফ ক্রোমোজোম কিপস দ্য ডিএনএ ইন দ্য টাইটলি র্যাপড পজিশন। তাহলে ডিএনএ আমাদের বডিতে কিভাবে থাকে? ঠিক আছে, ডিএনএ ইজ নেগেটিভলি চার্জড, ওকে, এন্ড হিস্টোন প্রোটিনস হচ্ছে হলো পজিটিভলি চার্জড। ওকে, তাহলে ডিএনএটা এই হিস্টোন প্রোটিনস এর মধ্যে র্যাপ করে করে থাকে। ঠিক আছে, এক একটা হিস্টোনের মধ্যে এক একটা র্যাপড ডিএনএ থাকে এবং এরকম দেখতে লাগে যেন একটা বিডস আর চেন উইথ বিডস দেখতে লাগে। ঠিক আছে, এরা আরো বেশি কনডেন্সড হয়, দিয়ে ফর্ম করে ক্রোমাটিন ফাইবার্স। ঠিক আছে, ক্রোমাটিন ফাইবার্স আরো বেশি কনডেন্সড হয় টু ফর্ম ক্রোমোজোমস। ঠিক আছে, সো দিস আর ইম্পর্টেন্ট ফর the process of cell division and are responsible for replication, division and creation of daughter cells. এই সব কিছুর জন্য কিন্তু ক্রোমোজোম খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও ক্রোমোজোম কন্ট্রোল অল দ্য অ্যাক্টিভিটিস অফ আ লিভিং সেল। একটা লিভিং সেলের যা যা অ্যাক্টিভিটিস আছে সব কিন্তু ক্রোমোজোম কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, ক্রোমোজোম ফাংশন ইনক্লুড হোল্ডিং জিনস, দ্য ইউনিটস অফ হেরিডিটি। ঠিক আছে, তাছাড়াও ক্রোমোজোমটা তো যেটা বললাম বেসিক্যালি ডিএনএ দিয়ে তৈরি হয়, আর ডিএনএ বা জিন কি করে? হেরিডিটারি ইনফরমেশন একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সফার করে। নেক্সট হচ্ছে রাইবোজোম। সেল হ্যাভ টাইনি গ্র্যানুলার স্ট্রাকচারস নোন অ্যাজ রাইবোজোম। রাইবোজোমের কিন্তু প্রচুর কাজ, যদিও ছোট দেখতে হয়। রাইবোজোমস আর রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকলস, তার মানে বোথ প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড দুটো একসাথে যেখানে থাকে সেটাকেই আমরা রাইবোজোম বলি। রাইবোজোম সার্ভস অ্যাজ আ workbenches with mRNA acting as the blueprint in the process of protein synthesis. তাহলে আমাদের বডির মোস্ট ইম্পর্টেন্ট বায়োমলিকিউল হচ্ছে হলো প্রোটিন। ঠিক আছে, সেই প্রোটিন আমরা তো এমনি এমনি শুধু খাবার থেকে প্রোটিন পাই তা না, প্রোটিন কিন্তু আমাদের বডিতে তৈরি হয়। যেমন কি আমাদের এনজাইমস আমাদের প্রোটিন, আমাদের হরমোনস আমাদের প্রোটিন, বিভিন্ন রকমের প্রোটিন আমাদের বিভিন্ন কাজে আসে। যেমন চোখে যে দেখতে পাই প্রোটিনের সাহায্যে দেখতে পাই, খাবার ডাইজেশন হচ্ছে প্রোটিনের সাহায্যে ডাইজেশন হচ্ছে। তো এই যে প্রোটিনের যে প্রসেসটা, সিনথেসিসের প্রসেসটা, সেটা কিন্তু রাইবোজোম ছাড়া সম্ভব নয়। কারণ কি রাইবোজোম থেকেই আমার প্রোটিন সিনথেসিসটা হয় বাই দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। ঠিক আছে, এই যে এমআরএনএ থেকে প্রোটিন হচ্ছে সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন, আর সেটা রাইবোজোম ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, সো নাও কামিং টু দ্য স্ট্রাকচার অফ রাইবোজোম। রাইবোজোমস আর নট বাউন্ডেড বাই মেমব্রেন, কোনো মেমব্রেন থাকে না রাইবোজোমে। প্রোক্যারিওটিক রাইবোজোমস আর স্মলার এন্ড লেস ডেন্স দ্যান ইউক্যারিওটিক রাইবোজোম।
এটা তো মানে প্রোক্যারিওটিকের যে কোনো অর্গানেলসই খুবই ছোট সাইজের হয় এক্সেপ্ট ভ্যাকিউল, বাকি সবকিছু ইউক্যারিওটিকে বড় হয়। ঠিক আছে, রাইবোসোম আর কম্পোজড অফ টু সাবইউনিটস ইচ অফ which consists of protein and a type of RNA called ribosomal RNA। তাহলে আরএনএ এবং প্রোটিন মিলিয়ে আমার রাইবোসোমটা তৈরি হচ্ছে, আর যেই আরএনএটা দিয়ে আমার রাইবোসোম তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছিল আরএনএ বা রাইবোসোমাল আরএনএ। নামটাই দেওয়া হয়েছে কারণ কি এই আরএনএ দিয়ে রাইবোসোম তৈরি হয়। ঠিক আছে, যে কোনো রাইবোসোমের দুটো সাব ইউনিট থাকে, একটা লার্জ সাব ইউনিট, একটা স্মল সাব ইউনিট। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দুটো সাব ইউনিট হচ্ছিল 50s আর 30s, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেটা হচ্ছিল 60s আর 40s। আর ওভারঅল প্রোক্যারিওটিক হ্যাজ 70s রাইবোসোম এন্ড ইউক্যারিওটস হ্যাভ 80s রাইবোসোম। এইগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে, কারণ কি এগুলো দিয়েও কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন দিয়ে দেয় যে প্রোক্যারিওটিকের রাইবোসোমের স্ট্রাকচার বলো বা এইসব যখন দেয় তখন কিন্তু এগুলো রিলেটেড এমসিকিউস থাকে। রাইবোসোমের বেসিক ফাংশন তো বললামই, যে প্রোটিন তৈরি করা। ঠিক আছে, এই দুটো সাব ইউনিটেরই কিন্তু রোল আছে প্রোটিন তৈরি করাতে। ঠিক আছে, এবার কিভাবে প্রোটিন তৈরি হয় সেটার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রোটিন সিনথেসিসটা পড়তে হবে, নয়তো আমরা ঠিকভাবে রাইবোসোমের ফাংশন কোনোদিনই জানতে পারবো না। তো যাই হোক, আমাদের সিলেবাসে সেটা নেই, তাই জন্য সেই ডিটেলসে আমরা যাচ্ছি না। জাস্ট রাইবোসোমের ফাংশন, প্রোটিন সিনথেসিস এইটুকু জানলেই আমাদের হবে। ঠিক আছে, তারপরে আসছে মাইটোকন্ড্রিয়া, স্মল রড শেপড অর্গানেলস বাউন্ডেড বাই টু মেমব্রেনস, একটা আউটার মেমব্রেন একটা ইনার মেমব্রেন থাকে। আউটার মেমব্রেনটা খুব স্মুথ, ঠিক আছে, আর পুরো মাইটোকন্ড্রিয়াটাকে কভার করে থাকে, আর ইনার মেমব্রেনটা কিন্তু ভেতর দিকে ফোল্ডেড, যেটাকে বলা হয় ক্রিস্টি। ওকে, আর এই ইনার ক্যাভিটির মধ্যেই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সটা আছে, যেটা ম্যাক্সিমাম এনজাইম স্টোর করে, এবং সেই এনজাইম দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয়। তাছাড়াও মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, এবং তারা নিজেরা এনজাইমেটিক রিঅ্যাকশনস করে মানে মাইটোকন্ড্রিয়া রেপ্লিকেট নিজের মতো করতে পারে চাইলে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা বলে দিচ্ছি, যে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে তখন মেল থেকে স্পার্ম আসছে, ফিমেল থেকে ওভাম। মেলের মধ্যে শুধুমাত্র নিউক্লিয়াসটা থাকে, অন্য কোনো অর্গানেল থাকে না। আর ফিমেলের মধ্যে ফিমেল গ্যামেট যেটা ওভাম, সেটার মধ্যে কিন্তু নিউক্লিয়াসের সাথে সাথে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবকিছুই থাকে। এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা যেটা একটা বেবির মধ্যে আসে, সেটা কিন্তু পুরোপুরি তার মায়ের থেকে আসে, কারণ কি তার বাবা মাইটোকন্ড্রিয়া কন্ট্রিবিউট করতে পারে না। তো এটাও কিন্তু একটা প্রশ্ন নিচে দেয় যে a baby gets their mitochondrial DNA from only from their mother, not from their father। ঠিক আছে, synthesize energy rich compound ATP, এটা তোমরা জানি, it is the powerhouse of the cell। তো ATP প্রোডাকশনটা মাইটোকন্ড্রিয়াতে হয়, আর ATP molecules provide energy for the vital activities of living cells। ঠিক আছে, তো লিভিং সেলস এর যে কাজকর্মগুলো হয় সবের জন্য এনার্জি লাগে, তো মাইটোকন্ড্রিয়া প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। ঠিক আছে, তাছাড়াও আছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্ট ইজ অনলি ফাউন্ড ইন প্লান্ট সেলস এন্ড নট ইন অ্যানিমাল সেলস। দে কন্টেন্স দ্য পিগমেন্ট ক্লোরোফিল এন্ড ইট ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস। এটা আমরা অলরেডি আগেও পড়লাম যে ফটোসিনথেসিস ছাড়া কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারবে না, তাই ফটোসিনথেসিস করার জন্য ওদের কি লাগবে, ওদের লাগবে হচ্ছিল ক্লোরোফিল। ঠিক আছে, এই ক্লোরোফিল গুলো কোথায় থাকে, থাইলাকয়েডস এর মধ্যে থাকে, সেটাতে আছে। আচ্ছা, তারপর দেখ ক্লোরোপ্লাস্টের তিনটে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছিল এনভেলাপ, যেটা পুরো ক্লোরোপ্লাস্টটাকে কভার করে রাখে। ঠিক আছে, স্ট্রোমা, the matrix or stroma fills most of the volume of the chloroplast is a kind of gel fluid space that surrounds the thylakoid strata। ঠিক আছে, তাহলে আমাদের বডির প্রত্যেকটা সেলের মধ্যে আছে সাইটোপ্লাজম, এবং এক একটা করে করে অর্গানেলের মধ্যেও একটা করে ফ্লুইড আছে, যেগুলোর এক একটা নাম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ফ্লুইডটা সেটাকে বলছি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, নিউক্লিয়াসের মধ্যে যেটা আছে সেটাকে নিউক্লিওপ্লাজম, আর ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে যেটা সেটাকে বলছি স্ট্রোমা। ঠিক আছে, তাহলে সেই স্ট্রোমাটা বেসিক্যালি পুরো জেল লাইক ফ্লুইড, যেটা পুরো ক্লোরোপ্লাস্টকে ভরে আছে। ঠিক আছে, আর এই স্ট্রোমার মধ্যে কি হয়, কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন হয়, কারণ কি আমরা জানি যে কোনো ফটোসিনথেসিস করার জন্য কার্বন ডাই অক্সাইড দরকার,
আর সেই কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনটা হয় হচ্ছে হলো স্ট্রোমাতে। আর এই লিভসেই কিন্তু সিনথেসিস অফ সুগার, স্টার্চ, ফ্যাটি অ্যাসিড এই সব কিছু হয়। আর থাইলাকয়েডসটা কি? থাইলাকয়েডস হচ্ছিল ভেসিকলস প্রেজেন্ট ইন দিস স্ট্রমা। থাইলাকয়েডস মে বি স্ট্যাকড লাইক আ নিট পাইল অফ কয়েন্স। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি থাইলাকয়েডস। ওকে, থাইলাকয়েডস মে বি যেটাকে আমরা যেই থাক থাক করে যেটা আছে সেটাকে গ্রানা বলছি। তো এই এক একটা করে মানে 40 to 60 গ্রানা ইন আ ম্যাট্রিক্স অফ ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাই। আর লাইফ রিঅ্যাকশনটা থাইলাকয়েডেই হয়, কারণ কি ক্লোরোফিলটা থাইলাকয়েডসে থাকে। তাছাড়াও ফাংশন, মেন ফাংশন ইজ ফটোসিনথেসিস। দুটো ফেজ হয়, লাইট ফেজ এন্ড ডার্ক ফেজ। Photosystem are involved in light reaction that synthesize ATP and NADPH. O2 is released. তো এইগুলো আমাকে একটু দেখে নিতে হবে ফাংশনস গুলো। ডার্ক রিঅ্যাকশনে কিন্তু লাইটের দরকার পড়ে না, ঠিক আছে? লাইট রিঅ্যাকশনের প্রোডাক্টস গুলো দিয়ে ডার্ক রিঅ্যাকশনটা চলে যায়। স্টার্চ সিনথেসিস occurs within the stroma. স্টার্চ বল, গ্লুকোজ বল সেগুলো স্ট্রমাতে প্রোডিউসড হয়। Some of the intermediates are transported to cytosol for sucrose synthesis. ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে প্লান্ট ফিজিওলজি। এটার মধ্যে C3 C4 সাইকেল গুলো আছে, ঠিক আছে? তো C3 সাইকেল মানে আমি খুব ডিটেলস এগুলো যাচ্ছি না, কারণ কি যেহেতু আমার ক্লাসটা এন্ড করতে হবে, এরপরে তোদের বোধহয় আরেকটা ক্লাসও আছে, ঠিক আছে? তো যাই হোক, C3 সাইকেল মানে কি? C3 সাইকেল মানে হচ্ছে হলো ফার্স্ট প্রোডাক্ট অফ CO2 ফিক্সেশন ইজ আ C3 অ্যাসিড যেখানে হচ্ছে, ঠিক আছে? ফসফোগ্লিসারালডিহাইড ইজ আ সেটাকে C3 পাথওয়ে বলছে। মানে যখন আমার প্লান্টস ফার্স্ট প্রোডাক্টটা C3 অ্যাসিড প্রডিউস করছে সেটাকে C3 পাথওয়ে বলছে। আর যেখানে ফার্স্ট প্রোডাক্ট একটা C4 অ্যাসিড হচ্ছে সেটাকে মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটাকে C4 পাথওয়ে বলছে, ঠিক আছে? তো C3 এন্ড C4 পাথওয়েটা আই হোপ তোরা পাথওয়েটা পড়েছিস। আমি জাস্ট বেসিক ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি যে এখানে কি হয়। এটা জেনারেলি ডার্ক ফেজে হয়। এটা ফার্স্টে C3 টা বলছি। C3 সাইকেল সবসময় ডার্ক ফেজে হয়, ডার্ক ফেজ অফ ফটোসিনথেসিসে, ঠিক আছে? এখানে CO2 তোর কনভার্টেড হয়ে যায় ইনটু সুগার, এন্ড এই জন্য এটাকে কার্বন ফিক্সেশনও বলা হয়, ঠিক আছে? এটাকে কেলভিন সাইকেলও বলা হয়, যেহেতু এটা মেলভিন কেলভিন ফার্স্ট ডিসকভার করে ইন আ গ্রিন অ্যালগি, ঠিক আছে? তাহলে C3 সাইকেলটা ফার্স্ট ডিসকভার্ড হয়, ঠিক আছে, ইন ইউনিসেলুলার গ্রিন অ্যালগি। ওই জন্য যেহেতু এটা মেলভিন কেলভিন এটা ডিসকভার করেছিল, ওই জন্য এটাকে কেলভিন সাইকেলও বলা হয়। এবং এই কাজের জন্য কেলভিন নোবেল প্রাইজও পেয়েছে ইন 1961, ঠিক আছে? এখানে দেখ, এখানে পুরো প্রসিডিয়ারটাও দেখানো আছে যে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার মূলে ফার্স্টে হচ্ছিল 3 ফসফোগ্লিসারেট, সেখান থেকে 1,3 বিস ফসফোগ্লিসারেট, ঠিক আছে? গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, এই করে করে কিন্তু 3 কম্পাউন্ড মানে 3 কার্বন কম্পাউন্ড গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা কিন্তু প্রোডিউসড হচ্ছে, which is the first 3 carbon compound. ওকে, আর C4 আচ্ছা C3 photosynthesis টা একটু আছে, called C3 because the first product of photosynthesis is a 3 carbon molecule, তাই জন্য এটাকে C3 সাইকেল বলা হয়। most plants are C3 usually on dicot plants. তাহলে যত প্লান্টস আছে মেইনলি কিন্তু তারা C3 প্লান্টসই হয়, কারণ কি তারা সবাই ফার্স্ট প্রোডাক্ট অফ ফটোসিনথেসিসটা C3 প্রোডাক্টই ফর্ম করে, ঠিক আছে? ইটস আ মাল্টি স্টেপ প্রসেস যেখানে কার্বন ফিক্সড হয় ইনটু অর্গানিক প্রোডাক্ট, ঠিক আছে, যেটা কিনা লিফের মেসোফিল সেলস এর মধ্যে হয়, তাই জন্য এটাকে C3 সাইকেল বলা হয়। আর C4 সাইকেলে কি হয়, ঠিক আছে? CO2 is the primary acceptor, is a 3 carbon মানে the primary CO2 acceptor is a 3 carbon compound phosphoenol pyruvic acid PEP। হ্যাঁ, তো কার্বনকে ফার্স্ট অ্যাকসেপ্ট করে হচ্ছিল ফসফোএনল পাইরুভেট। তারপরে যে ফার্স্ট স্টেবল প্রোডাক্টটা তৈরি হয় দ্যাট ইজ দ্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিড which is a 4 কার্বন কম্পাউন্ড। যেহেতু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে তাই জন্য এটাকে C4 সাইকেল বলা হচ্ছে, বিকজ ইট ইজ আ 4 কার্বন কম্পাউন্ড, ঠিক আছে? এটা দুটো টাইপ অফ ক্লোরোপ্লাস্টে হচ্ছে,
একটা হচ্ছিল মেসোফিল সেলসে জাস্ট লাইক C3 সাইকেল, আরেকটা হচ্ছিল বান্ডেল শীট সেলসে। ঠিক আছে, এটা খুব হাই টেম্পারেচার এবং বেশি লাইট লাগে এটাকে করার জন্য। ঠিক আছে, ফটো রেসপিরেশন হয় না C4 প্লান্টসে, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে যে ফটো রেসপিরেশন কোন টাইপ অফ প্লান্টসে দেখা যায় না, তখন বলতে হবে C4 প্লান্টস। ওকে, the rate of photosynthesis is comparatively higher in this kind of C4 plants বা C4 cycle. It occurs in C4 plants which show Crane's anatomy. ঠিক আছে, এখানে দেখ C4 সাইকেলটাও দেওয়া আছে, এই যে দেখ কার্বনটা আসছে এসে ফসফোয়েনল পাইরুভিক অ্যাসিডের মধ্যে কার্বন জুড়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, ম্যালেট অ্যাসপার্টেট তৈরি হচ্ছে। আর এইটা হচ্ছিল বেসিকটা যেখানে আমার পাইরুভেট তৈরি হয়ে ট্রান্সপোর্ট করে, এই যে দেখ দুটো টাইপের সেলস, একটা মেসোফিল সেলস আর একটা হচ্ছিল বান্ডেল শীট সেলস। ঠিক আছে, তাহলে বান্ডেল শীট সেলসে আমার বেসিক কি তৈরি হচ্ছে, কেলভিন সাইকেলটা মেনলি মেসোফিলে হচ্ছে, হয়ে কার্বন ডাই অক্সাইডটা তোর রিলিজড হচ্ছে। ওকে, হয়ে দেখ এই পাইরুভেট যেটা আমার তৈরি হচ্ছে সেটা চলে যাচ্ছে বান্ডেল শীটে, পাইরুভেট থেকে হচ্ছিল ফসফোয়েনল পাইরুভেট, ফসফোয়েনল পাইরুভেটে কার্বন ডাই অক্সাইডটা অ্যাড হচ্ছে, দিয়ে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়, দুটো প্রোডাক্ট তৈরি করছে ম্যালেট আর অ্যাসপার্টেট। ঠিক আছে, মানে 4 কার্বন কম্পাউন্ড থেকে তৈরি হচ্ছে এগুলো। ঠিক আছে, এতটা তাহলে বোঝা গেল। আমি খুব ফাস্ট গেলাম কারণ যেহেতু বেশি টাইম নেই, তোদের আবার 6টা থেকে আরেকটা ক্লাস আছে। তো ইজ দ্যাট ওকে? Yes, ma'am. ওকে, আচ্ছা, ফটোপিরিয়ডিজম হচ্ছে হলো যে ডে লেন্থটাকে ফটোপিরিয়ডিজম বলে। ফটোপিরিয়ডিজম ইজ দ্য সাম টোটাল অফ প্লান্টস ফিজিওলজিক্যাল রেসপন্স টু ডিউরেশন অফ লাইট রিসিভ, দ্যাট ইজ ডে লেন্থ। মানে যখন থেকে সূর্য ওঠে এবং অস্ত যায় এই পুরো পিরিয়ডটাকে ফটোপিরিয়ড বলা হয়। ঠিক আছে, তো ফটোপিরিয়ডিজম ইজ দ্য ডিফারেন্সিয়াল গ্রোথ অফ প্লান্ট ইন রেসপন্স টু লাইট স্টিমুলি। যত বেশি লাইট পাবে প্লান্ট তত গ্রো করবে। ঠিক আছে, ফর এক্সাম্পল শুট বেন্ডস টুয়ার্ডস দ্য লাইট while roots bends away from it. তাই জন্যই আমরা রুট কে পড়ছিলাম যে নেগেটিভলি ফটোট্রপিক, আর শুট কে পড়ছিলাম বা স্টেম কে পড়ছিলাম পজিটিভলি ফটোট্রপিক। ফটোট্রপিজম হ্যাজ নো কোরিলেশন উইথ দ্য ডিউরেশন অফ লাইট। তো ফটোট্রপিজমের সাথে কিন্তু এটার কোনো লিংক নেই। ফটোপিরিয়ডিজম হচ্ছে হলো ডে লেন্থ কতটা সেটার উপর ডিপেন্ড করছে, আর ফটোট্রপিজম যেটা আমি বললাম যে ফটোট্রপিক পজিটিভলি ফটোট্রপিক হয়, নেগেটিভলি হয়, রুট নেগেটিভ ফটোট্রপিক দেখায় আর স্টেম পজিটিভ ফটোট্রপিক দেখায়। ইন photoperiodism, flowering and other developmental process are regulated in response to the photoperiod or day length. তার মানে যত বেশি ডে লেন্থ থাকবে তত বেশি ফ্লাওয়ার, ফ্রুটস এগুলো বেশি ডেভেলপড হবে। With a few exceptions, virtually all organisms, plants and animals need exposure to light for a given number of hours per day for a variety of growth and reproductive function. This day length is called photoperiod and the phenomenon is known as photoperiodism. তাহলে যেটা বললাম যে এই যে সূর্য ফার্স্টে মানে এ হলো মানে কি বলবো মানে সূর্য উঠলো এবং সূর্য অস্ত গেল, এই টাইমটা কতটা হচ্ছে সেটা কিন্তু খুব নেসেসারি দেখার জন্য যে একটা প্লান্ট কিরম ভাবে গ্রো করছে, তার রিপ্রোডাক্টিভ ফাংশনটা কিরম হচ্ছে। তো ওই জন্য ফটো পিরিয়ডের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করে, এবং এই যে ফেনোমেনাটা যে ফটো পিরিয়ডের সাথে রিলেটেড তোর কিভাবে কি গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে সেটাকেই ফটো পিরিয়ডিজম বলছে। Photoperiodism is a transducer, a mechanism that supplies signals from the environment. মানে এনভায়রনমেন্ট সিগন্যাল দিচ্ছে যে আচ্ছা এবার রিপ্রোডাকশন করতে হবে। এই জন্যই কিন্তু সকালে ফুল ফোটে, রাতে কিন্তু ফুল ফোটে না। খুব কম গাছেই রাতে ফুল ফোটে, রাতে ফুল ঝরে যায় আর সকালে ফুল ফোটে, কারণ কি এই যে সিগন্যালটা এনভায়রনমেন্ট থেকে গাছ পায় যে আচ্ছা এখন ডে লাইট আছে, এখনই আমাকে গ্রো করতে হবে। ঠিক আছে, so photoperiodism to that flowering plant comprises two phases, vegetative and reproductive. Under an appropriate photoperiod, plant switches from vegetative to reproductive phase, responding to synthesis of flowering hormones and its subsequent translocation to buds. তাহলে কি বলছে যে যখন সূর্য অস্ত যায় সেই টাইমটা মানে ডার্ক টাইমটা ভেজিটেটিভ গ্রোথ করে, আর যেই সূর্য ওঠে তখন আবার ওই ফ্লাওয়ারিং হরমোনস পেয়ে ওরা রিপ্রোডাক্টিভ গ্রোথ শুরু করে দেয়। ঠিক আছে,
The effect of daily duration of light hours and dark periods on the growth and development of plants, especially flowering plants, is called photoperiodism. তাহলে ফুল কতটা ফুটছে, কতটা ডেভেলপ হচ্ছে প্লান্টটা, রিপ্রোডাক্টিভ গ্রোথ হচ্ছে না ভেজিটেটিভ গ্রোথ হচ্ছে, এই সব কিছুই ডিপেন্ড করে যে লাইট আওয়ার্স কতটা এবং ডার্ক পিরিয়ডস কতটা, সেইটার উপর ডিপেন্ড করে এই যে ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ হচ্ছে সেটাকেই আমরা বলছি ফটোপিরিয়ডিজম। আর এই যে ডে লেন্থে যে আলোটা থাকছে সেটাকে আমরা বলছি ফটোপিরিয়ড। ঠিক আছে। আর ট্রান্সপিরেশন কি? ট্রান্সপিরেশন আমরা মোটামুটি সবাই জানি যে জল আমাদের রুটস দিয়ে অ্যাবজর্ব হয় এন্ড লিভ দিয়ে ইভাপোরেট হয়ে যায়। তো ট্রান্সপিরেশন ইজ দ্য প্রসেস ওয়্যার বাই ওয়াটার দ্যাট ইজ অ্যাবজর্ব বাই প্লান্টস ইউজুয়ালি থ্রু দ্য রুটস আর ইভাপোরেটেড। মানে জল আমরা কখনো কখনো ছোট ছোট জলের এও দেখতে পাই কিন্তু লিভস এর ওপর, তার মানে কি সেই টাইমে ট্রান্সপিরেশন হচ্ছে। তাহলে ট্রান্সপিরেশন পুলটা কি? Water is absorbed by roots through the stem and then to the leaves where it evaporates. ঠিক আছে, তাহলে কিভাবে যাচ্ছে? জলটা স্টেমের মাধ্যমে উপরে উঠে যাচ্ছে, লিভস এ চলে যাচ্ছে এবং তারপর ইভাপোরেট করে বেরিয়ে যাচ্ছে। The water transports the nutrients from the soil that the plants needs to grow. যখন এক্সেস জল হয়ে যায় তখনই কিন্তু ট্রান্সপিরেশন হয়ে এক্সেস জলটা বেরিয়ে যায়। তাহলে এই এত জল কেন উঠছে ওপরে? জল তো লাগেই ফটোসিনথেসিসের জন্য, তাছাড়াও এই যে মিনারেলস গুলো যে উঠছে জলের সাথে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ফর প্লান্ট গ্রোথ। তো এটাও কিন্তু একটা রিজন যে প্লান্ট কেন এত জল ওপরের দিকে পাঠায়। ট্রান্সপিরেশন পুল অনলি ওয়ার্কস ইন প্লান্টস এন্ড ট্রিজ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ জাইলেম ইন দেয়ার স্টেম। তো ছোট ছোট গ্রাস বা শার্বসে আমরা কিন্তু ট্রান্সপিরেশন দেখতে পাই না, মেনলি দেখতে পাই বড় প্লান্টসে, ট্রিজে, কারণ কি তাদের জাইলেম টিস্যু আছে আর জাইলেম টিস্যু ইজ অনলি রেসপন্সিবল টু ট্রান্সপোর্ট ওয়াটার ফ্রম রুটস টু দ্য লিভস। এখানে দেখ ট্রান্সপিরেশন ফুলটা দেখানো আছে, এই যে এগুলো হচ্ছিল জাইলেম সেলস, এই যে জলটা উঠে উপর দিকে যাচ্ছে এবং লিভস দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে লিভস এর এটাও দেখানো আছে, দেখ ওয়াটার ফ্রম জাইলেম আর গোয়িং থ্রু দ্য স্টোমাটা, দিস ইজ দ্য ওপেনিং অফ দ্য স্টোমাটা যেখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আর ফ্লোয়েমটাও দেখে নিচ্ছি। আর ট্রান্সপোর্ট তাহলে কিভাবে হচ্ছে দেখ, ওয়াটার এন্ড মিনারেলস জাইলেম দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সপিরেশন ইভাপোরেশন হয়ে যাচ্ছে, অ্যাডিশন কোয়েশন হচ্ছে নেগেটিভ প্রেসার। আর সুগার মানে যেটা প্লান্ট তৈরি করছে নিজের লিভস এর মধ্যে সেটা ট্রান্সপোর্ট হচ্ছে থ্রু উইথ দি হেল্প অফ ফ্লোয়েম টু অল দ্য পার্টস অফ দ্য প্লান্ট, সেটাকে বাল্ক ফ্লো বলছে। কেলভিন সাইকেল ইন লিভস লোড সুক্রোজ ইনটু দ্য ফ্লোয়েম, দিস ইজ আ পজিটিভ প্রেসার। আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ কি করে হচ্ছে? ফটোসিনথেসিস আর রেসপিরেশনের দ্বারা হয়। ঠিক আছে, তো এখানেও দেখ একটা আছে মাস ফ্লো হাইপোথিসিস বলা হচ্ছে। তো এখানে দেখ এই যে খাবারটা ফ্লোয়েমের মধ্যে ঢুকলো, ঠিক আছে, তাতে কি হচ্ছে? এক্সেস জল যেটা আছে সেটা চলে যাচ্ছে জাইলেমে, গিয়ে আবার উপর দিকে উঠে যাচ্ছে, আর ফ্লোয়েম খাবারটাকে নিয়ে বিভিন্ন প্লান্টের সেলসে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, আর এদের স্পিড কতটা হয়? 1 মিটার পার আওয়ার, মানে বেশ অনেকক্ষণ টাইম ধরেই কিন্তু ফ্লোটা চলে। ঠিক আছে, তার মানে এইটা কেন হচ্ছে? এটা কিন্তু এই অসমোসিস ডিফিউশন প্রসেসে হচ্ছে, যে যেহেতু কনসেন্ট্রেশনটা এখানে বেশি হয়ে গেছে ফ্লোয়েমে, তাই জন্য এক্সেস জল যেটা সেটা ওরা জাইলেমে পাঠিয়ে দিচ্ছে, যাতে জাইলেম সেই জলটাকে আবার লিভস অব্দি পাঠিয়ে দেয়। ঠিক আছে, এতটা অব্দি বোঝা গেল? তাহলে এতটা অব্দি ক্লিয়ার? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা এর পরের যেটা আছে সেটা আমার বোঝানোর কিছুই নেই। এটা আসলে হলো তোর মিনারেল ডেফিসিয়েন্সিতে কি হয়। এবারে এটার উপরও খুব জোর দিয়েছি যে প্রত্যেকটা মিনারেলস এর ডেফিসিয়েন্সিতে কি হয়, এটা জাস্ট তোরা একটু দেখে নিবি। নাইট্রোজেন কোথায় থাকে? বেসিক্যালি মেরিস্টেমেটিক টিস্যুজে থাকে। বেসিক ফাংশনটা কি? মেজর কনস্টিটিউয়েন্ট অফ প্রোটিনস, নিউক্লিক অ্যাসিড, ভিটামিনস, হরমোন। আর ডেফিসিয়েন্সি সিম্পটমটা কি? ক্লোরোসিস, স্টান্ট গ্রোথ, ডরম্যান্সি। এগুলো আমার বোঝানোর কিছু নেই, এগুলো তোরা পড়ে নিস। ঠিক আছে, এগুলো বুঝতে পারছিস তো কিভাবে আছে জিনিসগুলো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো এগুলো একটু দেখে নিস। এগুলো মানে আমি তোদেরকে শর্ট করে এক জায়গায় দিয়েছি যাতে তোরা পরীক্ষার আগে এগুলো ইজিলি করে মানে ইজিলি পড়ে নিতে পারিস। ঠিক আছে, প্রত্যেকটারই এখানে দিয়েছি।
আচ্ছা, এবার আসছে চলো নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সাইকেলে। আমরা জানি প্রত্যেকটা সাইকেলই আমাদের এনভায়রনমেন্টে চলে, ঠিক আছে। একবার ওটা ইনঅর্গানিক থেকে অর্গানিক হয়, আবার অর্গানিক থেকে ইনঅর্গানিক হয়। ঠিক আছে, কন্টিনিউয়াস সিরিজ অফ ন্যাচারাল প্রসেস বাই which nitrogen passes successively from air to soil to organism and back to air or soil, involving principally nitrogen fixation, nitrification, decay and denitrification. So it's a নাইট্রোজেন সাইকেল ইজ আ প্রসেস যেখানে কি কি হয় স্টেপ ওয়াইজ দেওয়া আছে। নাইট্রোজেন ফিক্সেশন হয় যেটা ব্যাকটেরিয়া করে, তারপর অ্যামোনিফিকেশন হয়, নাইট্রিফিকেশন, अगेन ডিনাইট্রিফিকেশন। তো ফার্স্টে দেখ নাইট্রোজেন ফিক্সেশনে কি হচ্ছে। দ্য প্রসেস অফ কনভার্সন অফ নাইট্রোজেন ইনটু অ্যামোনিয়া, এটা হলো মেইন পয়েন্ট। আর তোকে খুব বেশি কিন্তু কিছু করতে হবে না। তো ধর এভাবেই প্রশ্নটা দিল যে নাইট্রোজেন ফিক্সেশন মানে কি, N2 টু অ্যামোনিয়া নাকি অ্যামোনিয়া টু NO2 মাইনাস, মানে আমার চারটে অপশন, তোকে সেইভাবে জানতে হবে যে কোনটা কি হচ্ছে। ওকে, তাহলে ফ্রি নাইট্রোজেন থেকে নাইট্রোজেন অক্সাইড হয়, তারপর ইন্ডাস্ট্রিয়াল কম্বাশন, ফরেস্ট ফায়ার্স, এগুলো থেকে নাইট্রোজেন অক্সাইড কনভার্টেড হয়ে যায় টু অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেন থেকে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড থেকে হচ্ছে অ্যামোনিয়া। এটা হলো নাইট্রোজেন ফিক্সেশনের প্রসেস। অ্যামোনিফিকেশনে কি হচ্ছে, দ্য প্রসেস অফ ডিকম্পোজিশন অফ অর্গানিক নাইট্রোজেন অফ প্লান্টস এন্ড অ্যানিমালস ইনটু অ্যামোনিয়া, সেটাকে অ্যামোনিফিকেশন বলে। যেখানে বিভিন্ন অর্গানিক নাইট্রোজেন অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, অ্যামোনিয়া ভোলাটিলাইজেস এন্ড রি-এন্টার্স দ্য অ্যাটমসফিয়ার, বাট মোস্ট অফ ইট ইজ কনভার্টেড ইনটু নাইট্রেট। তাহলে অ্যামোনিয়া থেকে আবার নাইট্রেটও কিন্তু হয়ে যায়। ঠিক আছে, নাইট্রিফিকেশন কি, অ্যামোনিয়া ইজ অক্সিডাইজড টু নাইট্রাইট NO2 মাইনাস বাই ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা হলো নাইট্রিফিকেশন। এটাও কিন্তু একটা প্রসেস, বলতে পারে হোয়াট ইজ নাইট্রিফিকেশন বলে চারটে দিল, তখন বলতে হবে অ্যামোনিয়া টু নাইট্রাইট বাই ব্যাকটেরিয়া। এবার কি ব্যাকটেরিয়া সেটারও ধর একটা চারটে এক্সাম্পল দিয়ে বললো কি ব্যাকটেরিয়া, নাইট্রোজোমোনাস হতে পারে, নাইট্রোকক্কাস হতে পারে, এন্ড সো অন। ঠিক আছে, দ্য নাইট্রাইট ইজ ফার্দার অক্সিডাইজড টু নাইট্রেট NO3 মাইনাস উইথ দি হেল্প অফ দ্য ব্যাকটেরিয়াম নাইট্রোব্যাক্টার। এই যে প্রসেস গুলো হচ্ছে, দেখ ব্যাকটেরিয়া কিন্তু আলাদা প্রত্যেকটার। ঠিক আছে, অ্যামোনিয়া ফার্স্টে হলো নাইট্রোজেন ফিক্সেশন, যেখানে আমার N2 থেকে অ্যামোনিয়া হলো, তারপরে কি হচ্ছে নাইট্রিফিকেশন, অ্যামোনিয়া থেকে হচ্ছে NO3 মাইনাস। ঠিক আছে, ডাইরেক্টলি কিভাবে হচ্ছে, মাঝখানে একটা প্রসেস হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, আবার নাইট্রাইট থেকে নাইট্রেট। ঠিক আছে, আর কে কোনটা করছে, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট করছে নাইট্রোজোমোনাস বা নাইট্রোকক্কাস, আর নাইট্রাইট থেকে নাইট্রেট করছে নাইট্রোব্যাক্টার। ঠিক আছে, দিস নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর কজ কেমো অটোট্রোপস। কেন কেমো অটোট্রোপস, বিকজ এরা কেমিক্যালি চেঞ্জ করে নিজেদের খাবার নিজে বানাচ্ছে উইথ দি হেল্প অফ কেমিক্যালস। ঠিক আছে, নাইট্রেট অ্যাবজর্ব বাই প্লান্টস and transport to leaves where nitrate reduced to form ammonia and forms amine group of amino acids. তাহলে দেখ ফার্স্টে নাইট্রোজেন ছিল, অ্যামোনিয়া হলো, অ্যামোনিয়া থেকে হলো নাইট্রাইট, নাইট্রাইট থেকে হলো নাইট্রেট, নাইট্রেট থেকে সেই নাইট্রেটটা প্লান্ট অ্যাবজর্ব করতে পারলো, কারণ কি প্লান্ট শুধুমাত্র নাইট্রেট অ্যাবজর্ব করতে পারে, করে হয়ে গেল আবার অ্যামোনিয়া লিভসে গিয়ে। ঠিক আছে, আর ডিনাইট্রিফিকেশন মানে কি, nitrate present in the soil reduced to nitrogen by the process of denitrification. তাহলে যেই নাইট্রেটটা এত কষ্ট করে বানানো হয়েছিল সেটা আবার ডিনাইট্রিফিকেশন হয়ে গেল with the help of denitrification process which is carried out by bacteria pseudomonas. তো এইগুলো আমার কিন্তু এরকম একটা একটা প্রশ্নে চলে আসে। ঠিক আছে, তো এখানে আবার পুরোটা দেখানো আছে। দেখ অ্যাটমসফেরিক নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া হচ্ছে, অ্যামোনিয়া থেকে হচ্ছে নাইট্রাইট, নাইট্রাইট থেকে হচ্ছিল নাইট্রেট, করে আবার ডিনাইট্রিফিকেশন হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে এতটা? Yes, ma'am. Okay, so coming to the last portion, reproduction, gametogenesis in plants. Gametogenesis হচ্ছিল production of male and female gametes in microspores and megaspores. Microgametogenesis মানে হচ্ছিল production of male gametes, sperm, আর মেগা গ্যামেটোজেনেসিস মানে হচ্ছিল প্রোডাকশন অফ ফিমেল গ্যামেটস। এগুলো সবই কিন্তু প্লান্টস এর ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তো দেখ এখানে প্রসেসটা একটু দেয়া আছে। ডিউরিং পোলেন ম্যাচুরেশন মাইক্রোস্পোর নিউক্লিয়াস ডিভাইডস মাইটোটিক্যালি, প্রোডিউস জেনারেটিভ নিউক্লিয়াস, ভেজিটেটিভ টিউব নিউক্লিয়াস। When pollination occurs, pollen germinates
আচ্ছা, পোলেন টিউব এন্টার্স দ্য স্টিগমা। স্টিগমা মানে হচ্ছে হলো তোর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান and grows in through style. Generative nucleus undergo mitotic division to produce two sperms. Pollen tube enters ovule through micropyle and discharges two sperm into embryo sac. এখানে দেখ, এখানে ছবিটা দেখানো আছে পোলেন মাদার সেলস। এখান থেকে কিন্তু মাদার সেল মানে কিন্তু আবার এর ভাবিস না, মাদার সেল মানে অ্যাকচুয়াল সেলটাকে বলছে, ঠিক আছে? কিন্তু এটা মেল থেকেই হচ্ছে। তারপরে পোলেনটা দুভাগে হলো, তারপর 4টে হ্যাপ্লয়েড সেলস হলো, তারপর পোলেন্স গুলো এভাবে বেরিয়ে এলো। এগুলোই হচ্ছিল পোলেন গ্রেন, যেটা কিনা উইন্ড বা যে কোনো মাধ্যমে ফিমেল প্লান্টের কাছে পৌঁছে যায়। তো এই প্রসেসটা আমার মাথায় রাখতে হবে। ফার্স্টে পোলেন মাদার সেল থেকে মিওসিস 1 করে হচ্ছে হলো দুটো, তারপর মিওসিস 2 করে হচ্ছে হলো টেট্রাড অফ 4 হ্যাপ্লয়েড মাইক্রোস্পোরস, দিয়ে সিক্রিশন অফ বলস হয়ে সেপারেট পোলেন গ্রেনস তৈরি হলো। এই গ্রেনস গুলোই আমার রিপ্রোডাকশন করতে হেল্প করবে। আর মেগা গ্যামেটোজেনেসিস হচ্ছে হলো ফর্মেশন অফ ফিমেল গ্যামেটস, ঠিক আছে? জেনারেলি মেগাস্পোরস নিউক্লিয়াস আন্ডারগো 3 মাইটোটিক ডিভিশনস টু প্রোডিউস 8 নিউক্লিয়াই, ঠিক আছে? এটাও এরকম মানে ওভিউল ফর্মেশন। এখানে দেখ লেখা আছে, পুরো ঠিকভাবেই লেখা আছে, আমি ছবিটা ডিসক্রাইব করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে মাদার্স ডিপ্লয়েড সেল। এখান থেকে 4 হ্যাপ্লয়েড সেলস তৈরি হলো, সেম ভাবে মিওসিস করে ডিজেনারেট হয়ে একটা মেগাস্পোর তৈরি হলো, তারপর গ্রোথ হলো, এটার একটা বিগ সেল তৈরি হলো, তারপর মাইটোসিস করে আমার দুটো নিউক্লিয়াস ওয়ালা একটা ফিমেল গ্যামেটোফাইট সেলস তৈরি হলো, তারপর আবার মাইটোসিস করে 4টে, ঠিক আছে? আবার মাইটোসিস করে এখানে আমার দেখ 2 সিনার্জিস প্রডিউস হলো, ঠিক আছে? সঙ্গে ওভাম ফিমেল গ্যামেট তৈরি হলো, এবং এই গ্যামেটের মধ্যে পোলেন গ্রেন ঢুকে আমার একটা ম্যাচিওর এমব্রায়ো তৈরি হবে, যেই এমব্রায়ো থেকে আমি একটা নতুন প্লান্ট পাবো, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রসিডিওর, যেটা একের পর এক ফলো করে আমার একটা নতুন প্লান্ট তৈরি হবে। ওকে, তো দ্যাটস অল। এটা হচ্ছিল নিড বোটানির ফুল দেওয়া রইলো, ঠিক আছে? আমি তোদেরকে এটা শেয়ারও করে দিচ্ছি গ্রুপে। ওকে, তোরা যদি এইটা পড়িস আমি তোকে বলতে পারি যে 60% মতো তোদের কমন থাকবে ফ্রম বোটানি পার্ট। ওকে, বোঝা গেল? ওকে ম্যাম। ঠিক আছে, চল, অনেকক্ষণ পড়ালাম।